সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আজকের আলোচ্য বিষয় মাদক নিয়ন্ত্রণে করণীয়। দর্শকের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব এনআই খান, সাবেক পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার। এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ। আমরা আলোচনার শুরুতেই মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা আলোচনা করছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে। বাংলাদেশে মাদকের যে বিস্তার, বিশেষ করে আপনি জানেন যে প্রাণঘাতী ইয়াবার যে সর্বনাশা বিস্তার, সেটি রোধে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা বলবো যে একদমই কড়া পদক্ষেপ। আমরা দেখলাম যে মাদক উদ্ধারের সময় অনেক সময় অনেকে মারাও পড়ছেন এবং মাদক নিয়ন্ত্রণে অনেক কঠোরতা অবলম্বন করা হচ্ছে। কিন্তু তারপরেও মাদকের বিস্তার বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন জায়গায় যেখানে মাদকের অনেক সরবরাহ থাকে, কিন্তু সেখান থেকে যুব সমাজকে ফেরানো যাচ্ছে না। সেখানে আসলে আর কি করণীয়? সরকার তো অনেক কড়া পদক্ষেপ নিয়েছে, কিন্তু ফেরানো যাচ্ছে না কেন? এখানে দুটো জিনিস আছে। মাদক একটা হলো সাপ্লাই সাইড, যে সরবরাহ, আরেকটা হচ্ছে ডিমান্ড, যে চাহিদা। তো দুটোকেই নিয়ন্ত্রণে আনতে হবে। এবং সেখানে আমরা কখনো কখনো সরবরাহের জায়গায় হয়তো কিছুটা করতে পারছি, কিন্তু সত্যিকার অর্থে যেখানে মাদক যারা ব্যবহার করছেন তাদেরকে খুব একটা আটকাতে পারছি, এটা আমার কাছে মনে হয় নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় রেল লাইনের পাশে বা বিভিন্ন জায়গায় ইয়ে করা হচ্ছে, কি বলে, বিভিন্ন রকম রেইড করা হচ্ছে, কিন্তু তাতে যে খুব একটা কাজ হচ্ছে তা না। সবচেয়ে বড় কথা হলো যে এই চাহিদা কমানোর জন্য যেটা দরকার, বিভিন্ন রকমের কাউন্সেলিং দরকার। যারা মাদক সেবী তাদেরকে চিকিৎসা করা দরকার। সেগুলো আমাদের ভালো ব্যবস্থা সত্যিকার অর্থে নাই। কিছুদিন আগে একটা দেখলাম যে মাদকের চিকিৎসা করতে নিয়ে একটা লোককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরকম এগুলো তো করলে তো আর মানুষ সেখানে যেতেই চাইবে না, যে আত্মীয় স্বজন কোনো কাউকে ওখানে নিয়ে যাবে না। তো সেটা একটা ব্যাপার। তাছাড়া যে আছে, যেখানে যেখানে মাদক ব্যবহার হচ্ছে, কেনা বেচা হচ্ছে, সেইখানে আরো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই সব কিছুর সাথে যারা এইগুলোর সাথে জড়িত, সেই অপরাধীদের সাথে আমাদের সরকারি কিছু লোকজন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও হয়তো সম্পৃক্ত আছেন বলে বিভিন্ন জন বলেন। সেই ব্যাপারটি আসলে আমার মনে হয় খুব খতিয়ে দেখা দরকার। সেই ব্যাখ্যানে যদি আমরা বেশি যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ নিতে পারি, আমরা যে জিরো টলারেন্সের কথা বলছি, সেটা যদি সত্যি সত্যি ব্যবহার করতে পারি, সেটা যদি দেখাতে সক্ষম হই, তাহলে কিন্তু আমি মনে করি যে আরো অনেক বেশি সাফল্য আমরা পাবো। কিন্তু ওই সরবরাহের ক্ষেত্রেও যেমন, সেখানেও আমি মনে করি যে সীমান্ত পার হয়ে যেখান দিয়ে আসে, সেখানে আমাদের আরো বেশি সতর্ক হওয়া দরকার। আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, জি, তাদের মধ্যে কেউ এই সময় এই সব কিছুর সাথে যুক্ত আছে কিনা। তারা যুক্ত থাকলে হয় কি, তারা সহজেই ফাঁকি দিতে পারে, এবং তার ফলে এই চেইনটা, এই যে ব্যবস্থাটা আছে তাদের, সেটাকে ভাঙা মুশকিল হয়ে যায়। আমার মনে হয় সেখানে বেশি নজরদারি করার প্রয়োজন আছে। সরকার যদি যথেষ্ট সচেতন হয়, যথেষ্ট সদিচ্ছা সরকার দেখাতে পারেন, তাহলে আমি মনে করি যে এ ব্যাপারে অগ্রগতি করা সম্ভব। জি। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আহসানুল জব্বার, আপনার কাছে যেতে চাই। যেটা আমরা মুন্সি ফয়েজ আহমেদ বললেন যে সরকার আরও আন্তরিকতার পরিচয় দিলে বা আরও বেশি পদক্ষেপ নিলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। আমরা যদি তাত্ত্বিকভাবে বলি যে মাদক নির্মূল না বলে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কেন বলছি, নিয়ন্ত্রণ শব্দটা কেন আমরা ব্যবহার করছি, যদি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানি। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। প্রথমে আমি বলি যে আমাদের বর্তমান সরকারের যে ইশতেহার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথমেই ইশতেহারে যেটা বলেছেন যে মাদক জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছেন, এবং এই সরকার সর্বতোভাবে মাদককে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রায় বলে থাকেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স ওনার ঘোষণা। সেই লক্ষ্যকে সামনে রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে, আমাদের যারা সহযোগিতা করে থাকে, আমরা এই ব্যাপারে সর্বতোভাবে কাজ করে যাচ্ছি মাদককে নির্মূল করার জন্য। আপনি যে কথাটা বললেন যে নিয়ন্ত্রণ, দেখুন শুধু মাদক নির্মূল এবং নিয়ন্ত্রণ দুটা কথাই এখানে আছে। কিছু কন্ট্রোলড আইটেম আছে, মনে করেন মরফিন, কিছু কিছু আইটেম আছে যেগুলো ড্রাগস, যেগুলো আপনাকে ইউজ করতে হবে, ড্রাগ হিসাবে ইউজ করতে হবে।
তারপর প্রিকারসার আইটেম আছে, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। আমরা সর্বতভাবে কাজ করে যাচ্ছি। আপনি যদি উল্টাভাবে চিন্তা করেন, মনে করেন যে আজকে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর বা পুলিশ বাহিনী, বিজিবি যদি কোনো একদিনের জন্য যদি ধরেন, যদি উইথড্র করে সেই চিন্তাটা করেন, তাহলে কি হবে? অবশ্যই কাজ করে যাচ্ছি। সেই ব্যাপারে সরকারের জিরো টলারেন্স আমরা সামনে রেখে আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মাদকের তো ধরন পরিবর্তন হচ্ছে, নতুন নতুন মাদক আসছে যেগুলো বাংলাদেশের মানুষের কাছে নতুন বা অনেকটা অজানা। সেই সব মাদক আপনারা শনাক্ত করেন কিভাবে, বা তথ্য প্রযুক্তির কি ওই ধরনের উন্নয়ন ঘটেছে, বা প্রয়োজনীয় দক্ষ জনবল কি আছে সেগুলো শনাক্ত করার ক্ষেত্রে? দেখুন, দক্ষ জনবলের কথা যদি বলেন, জনবল আছে, জনবল আমাদের কম, 50% আছে। আমরা ইতিমধ্যে জনবল নিয়োগের কাজ করছি, চেষ্টা চালাচ্ছি। কিন্তু একটা কথা আমি বলবো, আমরা অনেক সময় জনবলকে দোষারোপ করে থাকি, জনবল নাই। আইনকে যদি প্রয়োগ করতে পারি তাহলে জনবলটা অনেকখানি এই জায়গাটা কার্যকর করা যায়। অবশ্যই জনবলের দরকার, দক্ষতার দরকার। আর যারা মাদকে নিয়ে যারা ব্যবসায়ী চোরা কারবারি, জানেন তাদের স্ট্র্যাটেজি দিন দিন চেঞ্জ করছে, নতুন নতুন মাদকের আমদানির চেষ্টা করছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন বিরাট একটা চালান ধরা পড়েছে, এয়ারপোর্টে অ্যাপসেক আমাদেরকে সহযোগিতা করেছে, 12.3 কেজি অ্যামফেটামিন ধরা পড়েছে। আমরা এই জায়গায় সফলতা একটা দাবি করতে পারবো যে সবাই মিলে আমরা চেষ্টা করেছি, সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাচ্ছিল সেই জায়গায়, আর কিছু আরও অন্যান্য দ্রব্য সেখানে আসার চেষ্টা করেছিল। আমার বিশ্বাস যে এই পদক্ষেপের ফলে অনেকখানি নিয়ন্ত্রিত হয়েছে। মাদক ব্যবসায়ী যারা চোরা কারবারি, আমি ব্যবসায়ী ঠিক বলবো না, যারা অবৈধ ব্যবসায়ী এবং চোরা কারবারি করছে, তারা তাদের ধরন পাল্টাচ্ছে, আমরা স্ট্র্যাটেজি আমাদের চেঞ্জ করছি। সেখানে আমাদের ওই যেটা আমি একটু আগে বললাম যে 12.3 কেজি 3 কেজি যেখানে অ্যামফেটামিন ধরা পড়েছে, সেখানে আমরা প্রযুক্তির ব্যবহার করেছি। আমাদের সরকারের যেই সংস্থাগুলো আছে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমে আমরা ধরার চেষ্টা করেছি। আমরা চিন্তা করছি আমাদের নিজের ব্যবস্থায় সেই প্রযুক্তিগত উন্নয়নের জন্য আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। ওটা আপনারা, আমার বিশ্বাস যে আগামী বছরে সেটা দেখতে পাবেন। আমার বিশ্বাস সেটা আমরা দিন দিন আমরা প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছি, যাতে প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে নতুন নতুন মাদক ধরা যেতে পারে। সেক্ষেত্রে কি শুধু আপনাদের নিজস্ব জনবল যেটি তার উপর নির্ভর করতে হয়, নাকি অন্য কোনো বাহিনীর উপর বা গোয়েন্দা সংস্থার উপর? দেখেন, এই কথা সুস্পষ্ট যে কখনো এককভাবে কোনো কাজ করা যায় না। এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। আমাদের সুরক্ষা সেবা বিভাগ এবং সর্বোপরি যে আমাদের হোম মিনিস্ট্রি যেটা আছেন, মাননীয় মন্ত্রী আমাদের সর্বতভাবে সবসময় নির্দেশ দিয়ে থাকেন, এবং মন্ত্রণালয় বিভাগ থেকে যে নির্দেশটা পেয়ে থাকি, এবং আমাদের যারা সংস্থা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করে এবং সহযোগিতা চাই। সহযোগিতা এককভাবে এটা সম্ভব না করলে, এটা হোলিস্টিক অ্যাপ্রোচ, এটা এন্টায়ার গ্যামেট যদি না করা হয়, চেষ্টা না করা হয়, তাহলে কখনো সম্ভব হবে না। রাষ্ট্রদূত মহোদয় যেটা বললেন, দেখেন এখানে এককভাবে সবার সম্ভব না। যদি এখানে পুরো সমাজটা এগিয়ে না আসে, পরিবার থেকে আরম্ভ করে পুরো সমাজ যদি এগিয়ে না আসে, নির্মূল কখনো সম্ভব হবে না, আমার সেটা বিশ্বাস। মোহাম্মদ আহসানুল জব্বার, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ মুখলিসুর রহমান, যেটি আহসানুল জব্বার বললেন যে পুরো সমাজ ব্যবস্থা বা সমাজের সবাই যদি সাহায্যের হাত বা সহযোগিতার হাত বাড়িয়ে না দেয়, অর্থাৎ জনসচেতনতা যদি ওইভাবে না গড়ে ওঠে, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নিয়ন্ত্রণে আনতে পারে না। শুধু কি এই নির্মূলের ক্ষেত্রে পুলিশের এই কঠোরতাই কি মাদককে নিয়ন্ত্রণে আনতে পারবে? দেখুন, আমরা বিভিন্ন ক্ষেত্রে বড় সমস্যা নিয়ে যখন আলোচনা করি, তখন আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচে যাওয়ার চেষ্টা করি এবং বলি যে সমাজের সকলকে এগিয়ে এসে এটা নিয়ন্ত্রণ করতে হবে। শুধু যে মাদকদ্রব্যের ক্ষেত্রেই কথাটা বলি তা কিন্তু নয়। ওই অপরাধজনক তৎপরতা থেকে সমাজকে ফিরিয়ে নিয়ে আসা, অথবা সমাজের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা যে সমস্ত অপরাধীরা আছে, তাদেরকে সমাজের ভিতরে বিচরণ করতে না দেওয়ার যে প্রক্রিয়া, সবাইকে সেখানে সংশ্লিষ্ট করা, এটা কিন্তু একটা অনেক বড় কাজ। এটার ক্ষেত্রটা অনেক বিস্তৃত। সমাজকে নিয়ে কাজ করতে, সবাইকে নিয়ে কাজ করতে পারলে আমাদের খুবই সুবিধা হতো। আমাদের হয়তো আর আইন প্রয়োগের জায়গাগুলো অনেক বেশি সার্থকতা অবলম্বন করতে পারতো, কিন্তু সমাজের সবাইকে নিয়ে আসলে এগুলো করা খুব কঠিন একটি কাজ। আমি বলবো যে প্রায়োরিটি নির্ধারণ করা, যে কাকে দিয়ে কোন কাজটি করানো দরকার। আমরা কিন্তু এই সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য বেতনভোগ কর্মচারী রেখেছি, সে যে নামেই হোক না কেন, সে পুলিশ হতে পারে বা অন্য কোনো সার্ভিসের মানুষ হতে পারে। তো এদেরই হলো মূল দায়িত্বটা এই মাদকদ্রব্যের সংশ্লিষ্টতায় যেন আমাদের সাধারণ মানুষ, যুব সমাজ এরা সংশ্লিষ্ট হতে না পারে।
কিন্তু ওখানে যদি ব্যর্থতা থাকে, যে কোনো কারণেই হোক না কেন, যদি ব্যর্থতা থাকে, তাহলে সমাজের সকল মানুষই কিন্তু এটা আস্তে আস্তে এফেক্টেড হবে। মাদক দ্রব্যের ইতিহাস কিন্তু আজকে না, এটা হাজার বছরের ইতিহাস আছে, ওইদিকে আমি যাব না। কারণ এদেশের সংস্কৃতি, এদেশের ধর্মাচরণ, এদেশের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে মাদকদ্রব্যের কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত একটা সংশ্লিষ্টতা ছিল, এবং এক ধরনের সেক্ট, একটা কাল্ট তৈরি হয়ে বসেছিল। ওই আউল বাউল ফকির সন্ন্যাসী দেখবেন যে তারা এই গাঁজা অথবা ভাং অথবা এ ধরনের নেশাদ্রব্য খেয়ে তাদের একটা সোসাইটি ছিল, এবং এগুলো আমরা মনে করিনি যে সমাজের জন্য উৎপাত কোনো কিছু বা সমাজের ক্ষতিকর কোনো কিছু। এগুলো আমরা তাদেরকে গ্রহণ করে নিয়েছিলাম, আমাদের সমাজের মধ্যে থাকবে বলে আমরা মনে করে নিয়েছিলাম। কিন্তু এই জিনিসটা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, এটা আস্তে আস্তে এটা রূপটা পরিবর্তিত হয়েছে। সেই গোষ্ঠী থেকে ছড়িয়ে সমাজের অন্যান্য অংশে এটার অংশগ্রহণ হয়েছে, ছড়িয়েছে, ফলে একটি ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে যুব সমাজের মধ্যে আমরা সেটা দেখতে পাই। দেখুন, এটার একটা ইতিহাস আমি যেটা বললাম, যে 80-র দশকের শেষাশেষি পর্যন্ত এই আমাদের দেশে স্ব-উৎপাদিত যে সমস্ত নেশাদ্রব্য ছিল, গাঁজা অথবা ভাং অথবা চরস, এই সমস্ত চোলাই মদ, এগুলো কিন্তু কোনোটাই নিষিদ্ধ ছিল না, এবং এগুলো শুল্ক দিয়ে, আবগারি শুল্ক দিয়ে কিন্তু এগুলো কিনতে পাওয়া যেত, এবং আমাদের যারা এই নেশা করতে চায়, যারা ইচ্ছা করে, তারা হয়তো কিনে সেই নেশাটা করতে পারতো। কিন্তু এটা একটা সময় এসে কিন্তু বন্ধ করে দেওয়া হলো, ব্যান করে দেওয়া হলো। ব্যান করে দেওয়ার পরে এটার বিকল্প তখন খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, এবং আমাদের দেশে যেহেতু মদ, যেটাকে আমরা লিকার বলি, হুইস্কি বা এই ধরনের মাদক দ্রব্য, নেশার দ্রব্য, এগুলো যেহেতু আমাদের সমাজে নিষিদ্ধ, ধর্মীয়ভাবে নিষিদ্ধ, কিন্তু নেশা যেহেতু এটা একটা ঐতিহাসিক পরম্পরা রয়েছে, মানুষের গ্রহণ করার একটা তাগিদ রয়েছে কিছু সংখ্যক মানুষের ভিতরে, আমরা কোনো কিছুই কিন্তু সেই দিকে তাদের জানালাটা খুলে রাখিনি। আমরা গাঁজা, চরস, ভাং বন্ধ করে দিলাম, আমরা লিকার বন্ধ করে দিলাম, এবং নেশা করবে যে মানুষগুলো, সেই মানুষগুলো যেটা সুস্থ নেশার দিকে যেতে পারে, সেইগুলো কিন্তু আমরা বন্ধ করে দিলাম। ফলে একটা বিকল্প ধারা তৈরি হওয়া শুরু করলো, এবং 80s পর থেকে আমরা দেখলাম, 80s মাঝামাঝি থেকে ফেন্সিডিলের উৎপত্তি মূলত হয়েছে। এটা ছিল মেডিকেল কলেজ ভিত্তিক, আমি যতটুকু জানি, সেখান থেকে আস্তে আস্তে ছড়িয়েছে, এবং আমাদের দেশে এই ফেন্সিডিলটা একসময় এটা ফার্মেসিতে পাওয়া যেত। পরে দেখা গেল যে এটা যখন নেশার দ্রব্যে পরিণত হয়েছে, তখন এটা আমাদের দেশে ব্যান করা হলো, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে এটা একেবারে ট্রাকে ট্রাকে আসা শুরু হয়ে গেল। এবং এটাকে যে বন্ধ করতে হবে, এটাকে যে নিয়ন্ত্রণ করতে হবে, আমরা বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে কিন্তু এটাকে কোনো নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমরা করি নাই। এটা আমাদের চোখের সামনে একেবারে সর্বস্তরে সর্বগ্রাসী আকার ধারণ করেছে, আমরা কিন্তু কখনো সেটাকে নিষেধ করি নাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সেটার উপর জোর দেয় নাই। সরকার যারা এসেছিল, বাংলাদেশে নানান রং বেরঙের সরকার এসেছে, সেই সমস্ত সরকারগুলোও কিন্তু এই অপতৎপরতার হাত থেকে জাতিকে, সমাজকে রক্ষা করার জন্য কোনো রকমের তৎপরতা চালায় নাই। ফলে হয়েছে কি, একটি পর্যায়ে এসে আমরা দেখলাম যে এটা একটা মহিরুহের আকার ধারণ করেছে, এটা বিষ ফল চারিদিকে ছড়িয়ে গিয়েছে, এবং নিয়ন্ত্রণের কথা যখন আমরা বলছি, তখন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এবং ফেন্সিডিলই শুধু নয়, তার পরবর্তীতে আসলো আরেকটা মাদকের ছবল, সেটা হলো খুব অল্প জায়গা দিয়ে ইয়াবা। আপনারা এটা নিয়ে বিশ্লেষণ করার কোনো দরকার নাই, মেথামফেটামিন। এটা আসার পরে একেবারে বন্যার স্রোতের মতো সয়লাভ হয়ে গেল, যেটাকে নিয়ন্ত্রণ করা কঠিন, এবং এটা সরবরাহ করা কঠিন। এটা এত বেশি লাভজনক যে মানুষ গুলি খাওয়ার পরেও ওই ব্যবসা থেকে দূরে সরিয়ে নিয়ে আসা, এটা কিন্তু অত্যন্ত একটা কঠিন, একটা জটিল মনস্তাত্ত্বিক ব্যাপার এখানে রয়েছে। এই ফেন্সিডিল, এই ইয়াবা আমাদের দেশের ভিতরে তৈরি হয় না, আমার দেশের ভিতরে এগুলো পয়দা হয় না, এগুলো আসে বাইরে থেকে। এবং এই বাইরে থেকে আসার যে ফাঁকফোকর, এই ফাঁকফোকর যতদিন পর্যন্ত না আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ে আসতে পারছি, ততদিন পর্যন্ত এটার বিস্তার আমি মনে করি যে অন্তত এটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত। মোখলেছুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। এনআই খান, যেটি মোখলেছুর রহমান বললেন যে বিশেষ করে ইয়াবার কথা, ইয়াবার যে প্রসার বা যেটি আসে, বিশেষ করে বাইরের দেশ থেকে যেসব মাদক আসে বা যেসব নেশাজাতীয় দ্রব্যাদি আসে, সেগুলো তো বাংলাদেশের মানুষ আগে থেকে পরিচিত থাকে না। কিন্তু এই যে প্রসারকারী বা যারা এইটা বাংলাদেশে মাদকের বিস্তারটা ঘটায়,
তাদের শনাক্তকরণের ক্ষেত্রে বা সেই রুট বন্ধ করা যায় না কেন? এডিশনাল আইজিপি সাহেব বলেছেন, আপনি খেয়াল করেছেন যে এটা বিদেশ থেকে আসে, আমাদের দেশে তৈরি হয় না। তো মুন্সি ফয়েজ সাহেবের কথা দিয়ে আমি ওখান থেকে শুরু করতে চাই। সাপ্লাই সাইডটা তো আমরা যেটা শুনেছি বেশিরভাগ বার্মার ওই দিক থেকে আসে, মানে মায়ানমারের এই দিক থেকে আসে। তো আমরা জানি আমাদের সীমান্ত রক্ষী আছে এবং দুই দেশের ভিতরে উত্তেজনাও আছে, যেহেতু রোহিঙ্গারা আসা যাওয়া করে বা এসেছে, ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, সেই জন্য একটা উত্তেজনা আছে। তারপরেও ওখানে ভয় আছে, গুলি খাওয়ারও ভয় আছে। তারপরে যেটা বলছিলেন, তারপরেও মায়ানমার থেকে এটা আসে এখানে। তো আসে তার কারণ এই যে সাপ্লাই সাইডটা, এইখানে আমি মনে করি যে যারা এসব দায়িত্বে থাকে, আমরা তো প্রায় পত্রপত্রিকায় দেখি যে বলে যে যোগসাজশ থাকে তাদের, পত্রপত্রিকায় দেখি সেটাতে। তো এখানে গভর্নেন্সের একটা বিষয় আছে কিন্তু, অর্থাৎ সরকারের পলিসি মেকার থেকে যদি বলে বন্ধ করব, তাহলেও এটা সম্ভব না যতক্ষণ না একটা ডিসিপ্লিনের ভিতরে আনা যায়, একটা গুড গভর্নেন্সের ভিতরে আনা যায়। একটা যারা এই দায়িত্বে থাকে তাদের ইন্টারনাল ডিসিপ্লিনটা কি, সেটা একটা বড় কথা, কিন্তু বাইরের থেকে ডিসিপ্লিন করা সম্ভব না। তো সেখান থেকে কিভাবে আসে বার্মা থেকে আমরা লক্ষ্য করেছি। এরপরে 20-30 জায়গায় বিভিন্ন রকমের চেক করা হয়। ইভেন আমি নিজেই গেছি যখন ওইদিকে টেকনাফে গেলাম কয়েকদিন আগে, এমনভাবে চেক এবং এমনভাবে ডিস্টার্ব করে প্রত্যেক ঘাটে ঘাটে যে বিরক্ত হয়ে যেতে হয়। তাহলে কিভাবে আসে? তাহলে যোগসাজশ ছাড়া এটা কি সম্ভব? তবে আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা খুব ছোটোখাটো জিনিস। আমরা দেখেছি যে যশোরের দিক থেকে আগে যখন আসতো ফেন্সিডিলো, ট্রাকের এক্সট্রা টায়ারের ভিতরে ঢুকায় তারপরে নিয়ে আসছে, ধরা কঠিন। এটা হয়তো ঠিক, কিন্তু যদি কিছুটা যোগসাজশ না থাকে, এটা বার্মার থেকে পার্টিকুলারলি যুদ্ধাবস্থার মতো ওখান থেকে আসা অসম্ভব। ফার্স্ট দরকার তাহলে কি, এই যে সাপ্লাই সাইডে ডিসিপ্লিন থাকা দরকার। যারা এই দায়িত্বে আছে তাদের ইন্টারনাল ডিসিপ্লিন বাইরের থেকে, সরকারের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে না। যেমন যে বিজিবি আছে, তাদের ইন্টারনাল এরকম ধরলে বা বুঝলে তাদের ধরা দরকার। আর আমি মনে করি যে মিটিং টিটিং হয়, সেখানে জবাবদিহিতা করা উচিত যে ভিতরে যেটা ধরা পড়ছে সেটা কিভাবে আসে এখানে, সেটা কেন আসলো, কোন এলাকা থেকে আসলো, এটা ডিটেক্ট করা দরকার এবং ওই এলাকা তাদেরকে ধরা দরকার যারা এই দায়িত্বে থাকে। এরকম কিছু করলে কিন্তু অনেক কমে যাবে, কিন্তু আমি সেরকম কোনো কিছু শুনিও না, দেখিও না। 1, 2 হচ্ছে যদি ডিমান্ড সাইডের কথা বলি, এক সময় ছিল বেশিরভাগ লোক কৃষিকাজে যেত, ইয়াং লোকেরা। এখন আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় 40 লক্ষ 38 লক্ষ বাচ্চা জন্মে। তো তার ভিতরে চাকরি মানে চাকরি 10 লাখের বেশি নাই। তাহলে আর বাদবাকি প্রায় 30 লাখ হচ্ছে বেকার বা সদ্য বেকারের মতো থাকে, টুকিটাকি জিনিসগুলো করে। সেই জন্যে আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলাম, সরকারেরও বড় উদ্যোগ আছে, সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। তাদেরকে এনগেজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন সেক্সুয়াল যেসব অফেন্স কিংবা এই ধরনের যেসব প্রবণতা, এটা কিন্তু নির্ভর করে অনেকটা ফ্রাস্ট্রেশন, বেকার থাকা, বসে থাকা, আইডল ব্রেনে থাকা। তাহলে এদেরকে কিভাবে এনগেজ করা যায় যারা আছে, এদেরকে আমি মনে করি যে আরও এরা ইয়াং যারা আছে তারা কিন্তু সহজে লোনও পায় না। আমি এনজিওর বোর্ড মেম্বার আছি মিহির স্যারের সাথে, উনি রিকোয়েস্ট করে আমাকে নিয়েছেন। তো সেখানে আমরা দেখেছি, আমরা অনেকবার বলি যে দেখো স্কুল কলেজে যাও, যে যারা বেকার বা যারা ড্রপ আউট হচ্ছে তাদেরকে পিক করো, তাদেরকে লোন দেওয়ার, তাদেরকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করো, এন্টারপ্রেনিয়র বানাও। তাহলে সে আরও 60-70 বছর 100 বছর বাঁচবে। তাহলে এনজিওরও সুবিধা হবে, কাজেরও সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে, তার একটা সুন্দর জীবন পাবে। অর্থাৎ লাইফ স্টাইলের ব্যাপারেও আমাদের দেখা উচিত এবং মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারে সেখানে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নাটক যেগুলো হয় সেখানে ড্রাগ খাওয়া দেখায়, তারপরে বাইরের দুনিয়ার আশপাশ যে সমস্ত সিরিয়াল টিরিয়াল আছে, সিরিয়াসলি ইনফেস্টেড এটা আরও এনকারেজ করে। অনেকে মনে করে, আমি যদিও শিক্ষার সাথে অনেক বছর যাবৎ জড়িত এবং নিজেও শিক্ষক হতে চেয়েছিলাম, তো সেটাতে লক্ষ্য করেছি অনেকে বলে যে এটা এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা বলা দরকার। আমি থাকাকালীন অনেকে আসছে, বাট আমি বলেছি আমি কখনো সাপোর্ট করি না এটা। একটা কারণে সাপোর্ট করি না, সেটা হচ্ছে যে এটা কি বাচ্চাদের যদি শেখানো যায় তাহলে কি পজিটিভ হয় না নেগেটিভ? হ্যাঁ, পজিটিভ হয়, কিন্তু কিভাবে শেখাবেন সেটা বড় কথা। একটা সিনেমা ছিল লেডি চ্যাটারলিস লাভার, এটা দেখে কেউ কিন্তু সেন্সুয়াল প্লেজারের দিকে ধাবিত হয়।
আবার কেউ ওখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে, শিখতে পারে, কিন্তু সেটা হচ্ছে কিভাবে ডেলিভারি দেওয়া হয়। একটা ছুরি থাকতে পারে, সেটাতে মাছ কাটা দেয়, মানুষও কাটা দেয়, হাউ টু ডেলিভার সেই জিনিসটা আগে শেখানো দরকার। ওই শিক্ষক বা যারা এটা সেক্স এডুকেশন সো কল্ড কিংবা মাদকদ্রব্য সচেতনতা করতে চায় সেটা, নাহলে এর ফল উল্টো হয়। রেদার এটাতে আরও এনকারেজড হয়, এটাতে আরও আগ্রহ হয়, নিষিদ্ধ জিনিসের প্রতি ওই দিকে আরও ধাবিত হয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের সোশ্যাল নর্মস বা সোশ্যাল কালচার কি, আপার ক্লাস যারা আছে, আপনি যত এম্বাসি যান আমি দেখেছি যখন দেয় মদ বা অন্য মাদকদ্রব্য দেয়, প্রায় সবাই খায়, অলমোস্ট অল। তাহলে অন্যরা দেখে যে যারা সমাজের স্টলওয়ার্ড, যারা সমাজের আইকন, তারা কি করে, সেখান থেকে ডেফিনেটলি এনকারেজ হয়। আরেকটা বিষয় যেটা উনি বলছিলেন এডিশনাল আইজি সাহেব, এটা যেমন নেদারল্যান্ডসে একটা পর্যায় পর্যন্ত কিনতে পাওয়া যায়, খাওয়া যায় গাঁজা বা মাদকদ্রব্য, কিন্তু মদটাদ না, ওইসব মাদকদ্রব্য কিনতে পাওয়া যায়, খাওয়া যায়। কিন্তু সেখানে অন্য জিনিস আছে, সেটা হচ্ছে কেন এটা করে, আমি যদি এটা খাই তাহলে আমার ওখান থেকে নামটাম সই করে নিয়ে আসতে হয়, তখন তারা ট্র্যাক করতে পারে ওই এলাকায় অপরাধ হলে কে করলো কি করলো। কিন্তু আমাদের দেশে ওরকম মেকানিজম নাই, আমাদের কোনো পপুলেশন রেজিস্টার নেই, আমাদের ওরকম ফলো আপ করা মেকানিজম নাই। আমাদের হয় কি, আপনি যদি প্রথমে ধরেন মদ খাইতে দেন, তারপরে আরেকটা জিনিস খাবে, তারপর আরেকটা, এটা স্টেপ বাই ওই হায়ারার্কি অফ নিডসের মতো, কিন্তু এখানে মাদকদ্রব্যের নিডসও নেক্সট হায়ার নিডস হবে। তাহলে কি বলতে চাইছিলাম, কনক্লুশনে বলতে চাই যে একটা জিনিস হচ্ছে সবাইকে এনগেজ করা দরকার, লাইফ স্টাইল সম্পর্কে মিডিয়াতে ক্যাম্পেইন করা যায়, এটা করলে তুমি দীর্ঘদিন বাঁচবে না, তোমার লাইফ এরকম হবে, এটা দরকার। তৃতীয় এটা কি হচ্ছে, আমাদের এখানে আমি মনে করি স্ট্রিক্টলি কন্ট্রোল করা দরকার। এটা হচ্ছে ডিমান্ড সাইডে, সেটা কিভাবে প্রচার করে মানুষের মনের পরিবর্তন আনে, ধর্মীয় বিষয়গুলো তুলে ধরে। ইন্ডিয়ার গুজরাটের মতো দেশে তো বন্ধ, ভারতের স্বাধীনতার থেকে শুরু করে গান্ধীজির বাড়ি, এই জন্য ওখানে কিন্তু মদ বিক্রি হয় না। ইদানিংও আর একটা ইস্টের, আমি ঠিক মনে করতে পারছি না, মণিপুর কেনা, রিসেন্টলি এটা বন্ধ করেছে। সেখানে তো ধর্মীয় কোনো বিধিনিষেধ নেই, অনেক দিন থেকে কালচার, তারপরে কিভাবে সম্ভব হয়েছে, ওখানে তো কনভিকশনও হয়, আমি দেখেছি। তো থ্যাংক ইউ। এখানে আমরা আবার আসবো আপনার কাছে, একটা বিরতি নিচ্ছি। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ আহসানুল জব্বার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে মাদক নিয়ন্ত্রণে করণীয়, আপনি কি মনে করেন যে এখন মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, যদি পুরোপুরি নির্মূল বা একদম নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে? দেখুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরস্ত্রভাবে কাজ করে, তার কোনো কিন্তু অস্ত্র নাই। কিছুদিন আগে আমাদের মুকসেদপুরে আমাদের যখন রাত্রেবেলা মাদক উদ্ধার করতে গেল, তাদেরকে ডাকাত মনে করে তাদের উপর হামলা চালালো। পরে পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হলো। একটা বিষয় আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যখন আমি এখানে আসলাম, যে তারা কীভাবে নিরস্ত্র লোক, এটা আপনাদের প্রশংসা করতে হবে যে নিরস্ত্র থেকেও মাদক মতো দ্রব্যগুলো উদ্ধার করছে। একটা বিষয়, যে সেই বিষয়টা আমি জোর দিই যে আমি এই বিষয়টা মন্ত্রণালয় এবং আমার সুরক্ষা সেবা বিভাগের সাথে আলোচনা করেছি, এবং আমাদের একটা ডিমান্ডও যাতে নিরস্ত্র না থাকে, তাদের সশস্ত্র হওয়া দরকার। পৃথিবীর অনেক দেশেই মাদকের যে ডিপার্টমেন্টটা বা যে ডাইরেক্টরেটটা, সেটা তো অস্ত্র সজ্জিত থাকে, একটা বিষয়। আরেকটা হলো যেটা প্রযুক্তির কথা বললেন, প্রযুক্তির খুব অভাব আছে এই জায়গায়। আমি আগেই বলেছি যে নতুন প্রযুক্তির আমরা চেষ্টা করছি কীভাবে ডিটেক্ট করা যায় প্রযুক্তির মাধ্যমে। আমরা এটা সুফল পেয়েছি কিছুদিন আগে, যেটা বললাম, যেই মাদক যেই বিরাট চালান এসছে যে আসামিগুলোকে, সেটা প্রযুক্তির মাধ্যমে সবচেয়ে বেশি আমরা সফলতা হয়েছে প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তিগত দিকটা সেখানে আমাদের অনেক দুর্বলতা রয়েছে, বা আমাদের এই পর্যায়ে পৌঁছতে পারিনি, সেই জন্য আমরা চেষ্টা করছি প্রযুক্তিগত। নতুন একটা চেষ্টা করছি আমরা, ডগ স্কোয়াড, আমি জানি না অন্যান্য যারা সংস্থা আছে তারা আমাদের কীভাবে সহযোগিতা করবে। কালকেই আমরা 3 দিন আগে আমরা একটা সেমিনার করেছিলাম, সেখানে একটা প্রশ্ন উঠেছে যে আমি স্ক্যানিং মেশিন দিয়ে যেই দামে যেই কাজটা করতে পারবো, সিম্পল একটা ডগ, সেটা দাম যদি 30 লাখ টাকা হয়, একটা ডগ মোটামুটি এরকম একটা ডগ, এর চেয়ে অনেক বেশি
মাদকের উদ্ধার করতে পারবে। আমরা ডগ স্কোয়াডের দিকে চেষ্টা করছি যাওয়ার জন্য, সবার সহযোগিতা যদি থাকে। নতুন নতুন স্ক্যানিং এই যে কুরিয়ার সার্ভিসে মোর কোয়ালিটেটিভ স্ক্যানিং মেশিনে আমরা চেষ্টা করছি যে স্ক্যানিং মেশিন বসানোর জন্য। আরেকটা নিয়ন্ত্রণের কথা যেটা বললেন, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 যেটা সংশোধন হয়েছে 2020 কিছুদিন আগে মহান পার্লামেন্ট এটা সংশোধনে এটা গ্যাজেট হয়েছে। এর আগে 2018-তে আমাদের ডোপ টেস্ট একটা বিষয় ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ডোপ টেস্টের জন্য চেষ্টা করছি, পুলিশ বিভাগও সেই ডোপ টেস্টে ওনাদের অনেক সদস্যদের ডোপ টেস্ট করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকেও ওনাদের কিছুদিন আগে ড্রাইভার নিয়েছে, ডোপ টেস্ট করানো হয়েছে। আমরা ডোপ টেস্ট সর্বতভাবে চালু করার জন্য চেষ্টা করছি, যাতে ডোপ টেস্ট হলে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে এবং চাকরির জন্য যারা চেষ্টা করবেন, পরিবহনে যাতে যারা সংশ্লিষ্ট আছেন, ডোপ টেস্টের ভয়ে অন্তত মাদক থেকে নিয়ন্ত্রণ থাকবে বলে আমার বিশ্বাস। তো সর্বোপরি যে কথাটা বললাম, প্রযুক্তিগত দিক, আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের যেই অন্যান্য বিষয়গুলো বললাম সেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি। সেখানে কি ডিজিটাল বাংলাদেশের কোনো সুফল বা সুবিধা নিয়ে অবশ্যই মাদককে আরো বেশি নিয়ন্ত্রণ দেখেন, করা সম্ভব? ডিজিটাল বাংলাদেশ অ্যানালগে হলে তো চলবে না, আমরা তো ডিজিটাল দিকে ধাবিত হতে হবে। ডিজিটালের দিকে তো আমরা ধাবিত হচ্ছি, সেই ডিজিটালের সুবিধা আমরা নিচ্ছি এবং সেই ব্যাপারে সরকার আমাদেরকে সহযোগিতা করছেন এবং করবেন বলে আমার বিশ্বাস। জি, হাসানুল জব্বার, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ মুখলিসুর রহমান, আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের একটি বড় ভূমিকা থাকে এবং অনেক জায়গায় অভিযোগ আসে যে পুলিশও এটা অনেক ক্ষেত্রে যোগসাজশের অভিযোগ আসে, বা বিশেষ করে কক্সবাজারের যে আলোচিত ঘটনায় যেখানে আমরা দেখলাম যে ইয়াবা নিয়েও সেখানে একটা বড় ধরনের সিন্ডিকেট কাজ করে, সেখানে অভিযোগগুলো আসে। তো সেই অভিযোগগুলো আসলে কেন আসে, বা সেই অভিযোগ থেকে পুলিশকে বেরিয়ে আসার জন্য কি আপনার কোনো সুপারিশ আছে? আপনি যে দিকে আলোক ইঙ্গিত করলেন, জি, আপনার সাথে আমার পুলিশ ভাইরা হয়তো মনে কষ্ট পেতে পারেন। আমি মনে করি যে এখানে এটার সাথে বেশ কিছু সংখ্যক ডিরেইলড পুলিশ কর্মকর্তাদের যোগসাজশ অবশ্যই আছে এবং এই মাদকদ্রব্যের বিস্তারের ক্ষেত্রে আমি বলবো যে 98% দায় পুলিশের কাঁধের উপর। সমাজের সকল মানুষ প্রথমেই অঙ্গুলি নির্দেশ করে যে পুলিশ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে আছে, অথবা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মাদকদ্রব্যে ফয়লাভ হয়ে যাচ্ছে, বিস্তার হয়ে যাচ্ছে। আমি পুরোটা না হলেও কিছুটা তো আপনার সাথে একমত পোষণ করি। আমি সেই সাথে বলতে চাই, একটু আগেও বলেছি যে মাদক এই দ্রব্যগুলো আমাদের দেশে তৈরি হয় না। যদি এটা ওই গাঁজা হতো, যদি ভাং চরস হতো, তাহলে এর দায় শতাংশের পুরোটাই পুলিশের উপর দিয়ে চালিয়ে দেওয়া খুব যুক্তিসঙ্গত। কিন্তু যেহেতু এটা বাইরে থেকে আসে, বাইরের নিয়ন্ত্রণ কি পুলিশের হাতে আছে কিনা সেটা আগে চিন্তা করা দরকার। এবং সেই ছিদ্রপথগুলো যদি বন্ধ না হয়, শুধু বাংলাদেশের পুলিশ নয়, পৃথিবীর হেন কোনো পুলিশ নাই যে এই সয়লাবের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে কালিমা লিপ্ত হবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদেরকে সেই ছিদ্রপথগুলো বন্ধ করতে হবে, সকলকে মিলে। সবার অংশগ্রহণ লাগবে যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, এবং তার জন্য যদি যে পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া দরকার, আমাদের হিসাব করা দরকার যে এই মাদকদ্রব্য গ্রহণের ফলে 10 বছর আগে থেকে আরও 50 বছর পর পর্যন্ত আমাদের সমাজের মানুষগুলোর কি পরিমাণ ক্ষতি হবে, কি পরিমাণ তাদের জীবনী শক্তি নষ্ট হবে, কি পরিমাণ মেধা নষ্ট হবে, সেইটার অ্যাসেসমেন্টটা যদি আমরা করতে পারতাম, তাহলে এর পেছনে বাজেট দেওয়ার ক্ষেত্রেও আমাদের হয়তো অতখানি কার্পণ্য থাকতো না। তো এখানে যেহেতু এটা খুবই একটি শক্তিশালী চক্র এবং আন্তর্জাতিক চক্র, এই চক্র যে শুধু আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে চালু আছে তা নয়, ওই আন্দেজ পর্বতমালার যে কোকেন চালান হয়, ওই বলিভিয়া, পেরু, ব্রাজিলের অংশ দিয়ে মেক্সিকো হয়ে অথবা ইউরোপ হয়ে আমেরিকায় ঢোকে, সেখানে বিলিয়ন ডলারের
বাণিজ্য আছে, ব্যবসা আছে। আমেরিকার মতো রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের দেশেও যে এটাকে নিয়ন্ত্রণ করা একেবারে চারিদিক থেকে ঘেরাও করে সমস্ত নিয়ন্ত্রণ করে ফেলা যাবে সেটাও কিন্তু ঠিক না। কিন্তু আমাদের যে জায়গা দিয়ে এই দ্রব্যটি আসে, বিশেষ করে ইয়াবা, এটার ক্ষেত্রটা কিন্তু খুব বেশি বড় নয় এবং এই পথটাও বেশি বড় নয়। এটা যদি আমরা কোনো না কোনোভাবে, আমি কোনো ডিপার্টমেন্টের উপর কথা বলতে চাই না, এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে কখনো কখনো দেশের 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং তার উপরে ক্র্যাকডাউন হয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে একটি সময় পর্যন্ত। তার মানেটা হলো যে এর বিস্তার ব্যাপকতা একটা গভীর শিকড় এটা বিস্তার করেছে সারা দেশ শুদ্ধ। তো কাজেই এটা কোনো একটি ডিপার্টমেন্ট, কোনো একটি বিভাগের এটা সমস্যা নয়, সমস্যাটা আমাদের সকলের। সেই জন্য বলছি যে সকলে মিলে যে পথ দিয়ে এই ইয়াবাটা আসে, আমরা যদি চরণটা ঢাকতে পারি তাহলে ধরণী ঢাকার প্রয়োজন পড়বে না। আমরা একটা ধরণী ঢাকার প্রচেষ্টার মধ্যে আছি এবং সর্বসময় পুলিশকে বলে যাচ্ছি যে এই ইয়াবাগুলো আসে, কোটি কোটি ইয়াবা আসে এবং এটার শত কোটি ভাগে বিভক্ত হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং পুলিশকে তখন খুঁটিয়ে খুঁটিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়। এবং এগুলো যেহেতু নিয়ন্ত্রণ হয় না, যেহেতু এগুলো বেচা বিক্রি হয়, দেখা যায় মানুষে এটাকে এটা দেখতে পায়, তখন তার দায়টা পুরোটা পুলিশের উপরে এসে পড়ে। এখানে হলো আমি বলবো যে পুলিশের একটা দুর্ভাগ্য, যে কাজের জন্য তারা পুরস্কার পাওয়া উচিত ছিল, দায়ী নয়, আমি পুরস্কারের কথা বলবো না, তাদেরও তো অবশ্যই গাফিলতি আছে, তারা ভেতরের জায়গাটিও যদি ঠিকঠাক মতো কাজটা করতো তাহলে হয়তো এতখানি বিস্তার লাভ করতে পারতো না। কিন্তু এটাকে আমরা বন্যার পানির মতো আসার পথটা খুলে দিয়ে রেখে তারপরে যদি বলি যে পানি আটকাও, তাহলে তো এটা যারা আটকানোর কাজটা করবে তারা সেটা পারবে না এবং তাদের উপর আমরা যতই দোষারোপ করি না কেন, তারা এই কালিমার সাথে লিপ্ত হয়ে যাবে এবং তাদের উপর নিরন্তর সেই দোষারোপটা আসতেই থাকবে। জি, মোহাম্মদ মুখলেসুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। এনআই খান স্যার, যেটি মুখলেসুর রহমান বললেন যে আসার পথ বন্ধ না করে বিস্তার ঠেকানোর ক্ষেত্রে বা পুলিশের যে কঠোরতা অবলম্বন করার সেই প্রক্রিয়াটা, সেটি কি আসলে সঠিক কিনা বা এর বিকল্প কি চিন্তা করা যেতে পারে? আমি প্রথম দিকেই বলেছি যে যেখান থেকে আসে, বিজিবি যে দায়িত্বে থাকে, কেন আসলো, কোথা থেকে আসলো এবং এটা ডিটেক্ট করা, এনকোয়ারি করা এবং জবাবদিহিতা করা, 1। 2 হচ্ছে এডিশনাল আইজিপি যেটা বলেছেন, আসলে সবার ঘাড়ে চলে যায়, একজন কিছু করলে সবার ঘাড়ে চলে যায়। এটাও একটা, যারা কিছু করে, অনেক সময় পত্রিকায় দেখা গেছে যে থানার থেকে বেচে, এটা সত্যি মিথ্যা জানি না, বাট পত্রিকায় দেখে ট্রাফিক ওখানে বিক্রি হয় এরকম বলে, ক্যাটাগরিক্যালি বলে। কিন্তু আমাদের কাছে যেহেতু পলিটিক্যাল লোকের সাথে কাজ করেছি এবং এখনও কম বেশি সম্পৃক্ত, সেই জন্য লোকে এসে বলে, সব যে সত্যি বলে তা না, 2-4 জনের জন্য বেশি লোকের বদনাম হয়। তো এখানে হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিন, তো সব 100% এগুলো বন্ধ করা সম্ভব না। এটা পুলিশ বলে না, যে কোনো সার্ভিস, যে কোনো মানুষ, যে কোনো সোসাইটিতে সবাই ফেরেস্তা হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। তবে ইন্টারনাল ডিসিপ্লিন থাকা উচিত, কোনো কিছু করলে সিরিয়াস অ্যাকশন হওয়া উচিত এবং সাধারণ মানুষের যা, তার চেয়ে আমরা যারা সরকারি তাদের ডবল পানিশমেন্টের ব্যবস্থা থাকা উচিত, এইটা। তৃতীয় কথা হচ্ছে যে শুধু পুলিশ বা এটা হলেই হবে না, তখন ইন্টারনাল ডিমান্ড যদি হাই থাকে, আমি মনে করি এখন পুলিশের একটা ভালো যে যথেষ্ট হোল্ড আছে, কিন্তু পুলিশকে যথেষ্ট ভয় পায়। একসময় আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু ভয়টাই পেত না, বিশ্ববিদ্যালয়ে তো দেখছি খুব টার্বুলেন্ট পিরিয়ডে থেকেছি, কিন্তু এখন যথেষ্ট ভয় পায় বা গুরুত্ব দেয়। আর পুলিশে অনেক ব্রাইট অফিসাররা আসছে, আমরা যদি দেখি একাডেমিক্যালি অন্য, আমি দেখেছি ব্রাইট আসলে তারা কিন্তু যথেষ্ট, এটা নির্ভর করে তাদের চিন্তার উপরে, তাদের কনফিডেন্সের উপরে। যখন ব্রাইট স্টুডেন্টরা আসে তখন তাদের অন্যরকম চিন্তাভাবনা থাকে। 2, সুতরাং পজিটিভ কোনো কিছু করা সম্ভব। তৃতীয় বিষয়টা হচ্ছে যে ডিমান্ড সাইডে এর আগে আমি বলেছি যে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে প্রত্যেকটা ক্ষেত্রে। যদি রাত দিন আপনি সিরিয়াল করেন, সেটাতে দেখান ড্রাগ খা, আপনি জীবনে ঠেকাতে পারবেন না, এটা মানুষ আগ্রহী হয়। আমরা তো ইয়াং ছিলাম, আমরা বুঝি। চতুর্থ তো হচ্ছে যে আমাদের যেটা সাপ্লাই সাইড গেল, ডিমান্ড সাইডে
যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বা জনপ্রতিনিধি তাদের এখন ব্যাপক ভূমিকা। এখন প্রশাসনের লোকদের চেয়ে তাদের বেশি কন্ট্রোল থাকে, সারা উপজেলার ভিতরে ইউনিয়নের ভিতর কোথায় কী হচ্ছে তারা খবর রাখে। আমি মনে করি যে পলিটিক্যাল অথরিটির মোবিলাইজেশন করা দরকার। পলিটিক্যাল অথরিটি যদি যারা স্থানীয় পর্যায়ে নেতা থাকে, রুট পর্যায়ে, তাদেরকে মোবিলাইজ করলে কিন্তু তারা টের পাবে যে কে কোথায় বসে কি খাচ্ছে, তাদের ধরে আনতে পারবে, পুলিশে দিতে পারবে, ভয়ে তারা অনেকটা জড়সড় থাকবে। আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আমার নিজের যে এলাকা থেকে আমি এসেছি, জন্মেছি গ্রামে, সেখানের আমি হিসাবে বুঝি। সুতরাং পলিটিক্যাল মোবিলাইজেশন একটা বড় বিষয়, তাহলে কিন্তু যেখানে সেখানে বসে খাওয়ার সুযোগ পাবে না। যেমন ঢাকা শহরে যেখানে সেখানে বসে আমি দেখি ধানমন্ডি লেকের ওখানেও করে, কিন্তু এটা কিন্তু গ্রামে অনেক সময় সম্ভব হয় না। এখন অবশ্য লুজ হচ্ছে, কিন্তু লুজ হলেও যথেষ্ট নেতৃত্ব আছে, নেতৃত্বদের যথেষ্ট কন্ট্রোল আছে। এরপরে হচ্ছে যে একই ধরনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে বলি আমরা, রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ছত্রছায়ার কথা বলা হয়, ডেফিনেটলি এটা আছে, কিছু লোকে তো আছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশে কি করতে পারে, ধরতে পারে, পুলিশে ধরে হ্যান্ডওভার করতে পারে, সেখানে কি হচ্ছে, বিচার ব্যবস্থাটা কি হচ্ছে সেখানেও দেখা দরকার। আমাদের দেশে কত % কনভিকশন হয়, বিচারের লোকেরা বলে না ইনভেস্টিগেশন ঠিক হয় না, কিন্তু এটা আপনি বিচার ব্যবস্থার এখন তো বলা যায় স্বাধীন সেই অর্থে। তখন একসময় প্রশাসনের লোকেরা, আমি নিজেও 5.5 বছর উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলাম, একই সাথে প্রশাসনের কাজ করতাম, কিন্তু এখন তো যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট। আমাদের কাছে তখন তো অনেকেই ফোন করতো, আমি ক্যাটাগরিক্যালি বলতে পারবি অনেক উদাহরণ, কিন্তু তারপরে আমরা দেখছি যে বিচার ব্যবস্থায় তো সবাই বলছে যে না খুব ব্যাপক উন্নতি হয়েছে, কেউই বলে না। তো আমরা সেখান থেকে, যদিও আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এখন নেই, তার কারণ আমরা দূরে আসছি, টের পাই না, ওই ফিল্ডে থাকলে তখন হয়তো বোঝা যায়। সুতরাং আমি মনে করি যে বিচার ব্যবস্থাও ব্যাপক পরিবর্তন করা দরকার। আমি তো পড়ে দেখেছি যে হয় কি করিলে কি হয়, এটা বিষয় এখনও অনেক পরিবর্তন হয়ে গেছে সমাজ, অপরাধ করার স্টাইল পরিবর্তন হয়েছে, সে অনুযায়ী আমাদের পেনাল কোড পরিবর্তন হয়নি, সে অনুযায়ী হ্যাঁ স্পেশাল ল হয়েছে অনেক, কিন্তু আমাদের যে সাবস্ট্যান্টিভ ল আছে সেগুলোতে আসলে এগুলো ভালো হয়। বেশি ডালফালা হলে তখন সেটা প্রয়োগ করার অনেক অসুবিধা, এটা একটা বিষয়। বিচার ব্যবস্থায়ও অনেক পরিবর্তন আনা দরকার। এখন আমাদের কমিশন আছে, একটা স্থায়ী কমিশন, কিন্তু মাত্র 34 থেকে 37 3 বছরের কমিশন ছিল, সেখানে পেনাল কোড বানিয়ে ফেলেছিল। কিন্তু এখন আমাদের স্থায়ী কমিশন হয়েছে, আমি তেমন কিছু পরিবর্তন তো দেখি না। এখনও মাত্র 100 টাকা ফাইনের জন্য 6 মাসের জেল। এটা গেল একটা বিচারের ব্যবস্থার দিক। এডুকেশনের দিকটা, লাইফস্টাইল সম্পর্কে আমি যদি বুঝি যে আমার জীবনটাকে, শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি, তো শিক্ষার হচ্ছে জীবনের সাথে যদি সম্পৃক্ত না হয়, রবীন্দ্রনাথও সেই সময় বলেছে যে শিক্ষাকে জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে। আমাদের শিক্ষা আসলে জীবনের সাথে সম্পৃক্ত না, সত্যি বলতে কি প্র্যাকটিক্যাল কোনো কিছু না। আমাদের ছেলেমেয়েদেরকে গাছে চড়া শেখায় না, আমাদের ছেলেমেয়েকে সাঁতার দেওয়া শেখায় না। আমি সিম্পল কয়েকটা কথা বললাম, অনেক বড় জিনিস। আমাদের ছেলেমেয়েদের ইভেন কথা বলতে আমরা শেখাই না, কথা শুনতে শেখাই না, লিখতে আর পড়তে শেখাই। তো সুতরাং শুধু পুলিশ হলে হবে না, এখানে শিক্ষা আছে, এখানে বিচার ব্যবস্থা আছে, সমাজের পারসেপশনটা কি সেটা আছে। এরপরে নেতৃস্থানীয় যারা পলিটিক্যাল নেতৃত্ব বা যারা কন্ট্রোল করে, এখন তো হিউজ কন্ট্রোল আছে, তারা একেবারে রুট পর্যায়ে কি হচ্ছে সেটা একটা বিষয়। কোনো একটা ইন্টারভেনশনে এটা ঠিক করা সম্ভব না, এবং সেই জন্যে যথার্থভাবে বলা আছে এটা নিয়ন্ত্রণ করা, এটা নির্মূল করা না। নির্মূল কখনোই সম্ভব না। জি, এখানে আমরা আর একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ আহসানুল জব্বার, আমরা আলোচনা করছি মাদক নিয়ন্ত্রণে করণীয় নিয়ে, যেটি আপনার কাছে এখন জানতে চাই যে আমরা 5 তারকা মানের যে সব হোটেলগুলো আছে বা যেখানে আপনাদের অনুমোদন নিয়ে যারা বিভিন্ন ধরনের মদ বা হুইস্কি, যে বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো বিক্রি করেন, সেগুলোর ক্ষেত্রে নীতিমালাটা কি, আর সেগুলো কারা ব্যবহার করতে পারবে বা কারা সেখানে যেতে পারবে, এ ধরনের কি ধরনের মনিটরিং থাকে মাদক নিয়ন্ত্রণের? আচ্ছা, এর আগে একটু বলি যে যদিও আমি কথাটা ভুলে যাব, যে দেখেন মাদক নিয়ন্ত্রণ করা যাবে না যদি ডিমান্ড সাইডটাকে আমি রিডিউস করতে না পারি। আজকে দেখেন খেলার মাঠ নেই আমাদের, আমি আসছি বিষয়টাতে, খেলার মাঠ নাই,
সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে গেছে, কোথাও একটা জায়গা খালি থাকলে সেখানে বিল্ডিং গজিয়ে উঠছে, খেলাধুলা নাই। আগে এরকম অক্টোবর নভেম্বর মাসে সব জায়গায় ব্যাডমিন্টন খেলা হতো, এখন সেটা নেই। করবে কি ইয়াং জেনারেশন? তারা এই জন্য অন্য কাজে জড়িয়ে যাচ্ছে, কোনো কালচারাল অ্যাক্টিভিটিস নাই। জেলা শহরগুলোতে আগে সকালবেলার গানের আওয়াজ শোনা যেত, বা উপজেলা জেলাগুলোতে বিকেলবেলা কালচারাল অ্যাক্টিভিটিস হতো। এখন টোটালি আমি সেই জিনিসগুলো দেখছি না। আমার যদিও অতটা ইয়ে ছিল না, কিন্তু চাকরিতে এসে আমি যেই সম্পৃক্ত হয়ে গিয়েছিলাম চাকরিতে, আমাকে বিভিন্ন জেলায় উপজেলায় চাকরি করতে হচ্ছে, তখন আমি দেখেছি যে স্যাররা আরও ভালো বলতে পারবেন। আচ্ছা, যে জিনিসটা বললেন যে হ্যাঁ লিকার আমরা অ্যালাউড 5 তারকা হোটেল বা যেখানে আমরা সরকারি যেই বিধিমালা আছে সেই বিধিমালাতে আমরা দিয়ে থাকি, যাদের পারমিট আছে তারা পারমিট হোল্ডাররা খেতে পারবেন, এবং বিদেশিদের জন্য এটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তারা সেখানে পারচেস করতে পারবেন। সেই আমাদের বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী আমরা এই যে 5 তারকা হোটেল বা যেখানে আমরা বার লাইসেন্স দিচ্ছি সেখানে দেখিনি ওই এলাকায় ধরেন কোনো মসজিদ বা কোনো যদি অভিযোগ অনেক সময় আসে, বা কোনো স্কুল কলেজ কাছে থাকে, সেখান থেকে যদি সমাজের বা কোনো অভিযোগ আসে যে এখানে দেওয়া যাবে না, সেই জায়গাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি। আমাদের ধর্মীয় এবং সামাজিক বিষয়টা আমাদেরকে অবভিয়াসলি আমাদের নজরে নিতে হবে। একদম আমরা ইউরোপ হয়ে যাইনি যে সেখানে সবসময় আমরা সব জায়গায় বারের লাইসেন্সটা সব জায়গায় দিতে পারবো 5 তারকা হোটেল হলে। সেই জন্য আমাদের যে বিধিমালা আছে সেই বিধিমালাটা আমরা দিয়ে থাকি, এবং যারা পারমিট হোল্ডার তারা খেতে পারেন, এবং যে বিদেশি যারা তাদেরকে অ্যালাউড সেই জায়গায়। 5 তারকা হোটেলের ক্ষেত্রেও কি একই ধরনের নিয়ম? 5 তারকা মানের হোটেলকে যখন অনুমোদন দেওয়া হয় বা বিনিয়োগ বোর্ড যা যেখান থেকে, তখন তো তারা স্বাভাবিকভাবেই এটি একটি অনুষঙ্গ হিসেবে তো পেতেই পারে সেসব হোটেলগুলো। না, অনুষঙ্গ হিসেবে পেতেই পারে 5 তারকা হোটেলে। এখন অনেক জায়গায় দেখা যায়, আমি আপনাকে বলি, কোনো জায়গায় আমাদের হোটেলের মান 5 তারকা হয়নি, কিন্তু আমরা বলছি যে 5 তারকা। আচ্ছা, সেটা অন্য বিষয়। 5 তারকা হোটেল অবশ্যই সেটা পেতে পারে, কিন্তু ওই একটা বিষয় বললাম যেখানে আপনি যদি সেখানে 5 তারকাটা হোটেলটা কীভাবে হয়েছে সেটা হলো পরের বিষয়। 5 তারকা হোটেলে যেখানে বারের বিষয় হলো, যদি অভিযোগটা আসে সমাজের বিভিন্ন শ্রেণী থেকে, সমাজের যারা আমি বললাম যে মসজিদ, মন্দির বা কোনো ক্লাব সোসাইটি বা সমাজ থেকে, একটা সিভিল সোসাইটি থেকে অভিযোগ আসে, সেই অভিযোগগুলো আমাদের দেখার একটা বিষয় আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বোপরি সরকারের, সেই বিষয়গুলো আমরা সবসময় দেখে থাকি এবং দেখার দায়িত্ব আমরা মনে করি যে আছে। জি, আহসান জব্বার, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ মুখলিসুর রহমান, যেটি আহসান জব্বার বললেন যে ধর্মীয় অনুভূতি বা মসজিদ বা যেসব জায়গায় স্কুল আছে যেখানে লোকালয় বলা হয়, কিন্তু যেগুলো বাণিজ্যিক এলাকা, যেখানে অনুমোদন দেওয়া হয় বা বাণিজ্যিক এলাকা বিভক্ত হয়, সেসব জায়গায় তো এগুলো হরহামেশাই অনুমোদন দিয়ে থাকেন অন্যদের ক্ষেত্রে। কিন্তু দেখুন, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যেটা স্পিরিট, আমি যেটা বুঝি যে এটা নিষিদ্ধ, সর্বত্রই নিষিদ্ধ। নিষিদ্ধ কাদের জন্য? নিষিদ্ধ হলো ইসলাম ধর্মাবলম্বীদের জন্য। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কিন্তু এটা নিষিদ্ধ নয়, আইনে সেটা নিষিদ্ধ করা হয় নাই। এখন যে সমস্ত জায়গায় অনুমোদনগুলো দেওয়া হয়, এটা আসলে আইনের সাথে সাংঘর্ষিক হয় কিনা আমি ঠিক জানি না, উনি বলতে পারবেন ভালো। তো মানে মোটা দাগে আমি যেটা বুঝি, আইন যেখানে নিষেধ করেছে এটা সর্বত্র নিষিদ্ধ, এটা 5 স্টার হোটেলই হোক আর চিৎকাত হোটেলই হোক। তো তো বাংলাদেশের আইনে কি সরাসরি নিষেধ করা আছে? তো যাই হোক, মাদকদ্রব্যের আসলে লিকারটা কিন্তু সারা পৃথিবী জুড়েই এটার বৈধতা আছে এক ধরনের, ওপেন বিষয়। সব দেশেই এটা মোটামুটি ভাবে সবাই এটাকে গ্রহণ করে থাকে, সেবন করে থাকে। এইটাতে স্বাস্থ্যগত ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু ইয়াবা খেলে যে ঝুঁকি তৈরি হয় স্বাস্থ্যের, সেই ঝুঁকির ধারে কাছে এটা না। এবং এটা একটা কালচারাল বিষয়, এটা একটা তাদের সামাজিক বিষয়, ধর্মীয় বিষয়। শুধু ইসলাম ধর্ম বাদে দুনিয়ার সমস্ত ধর্মে কিন্তু এই লিকারকে নিষিদ্ধ করা হয়নি। আমাদের ধর্মে শুধুমাত্র এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা মানুষ, এক ধরনের মানুষ এটাকে সেবন করতেই চাইবে। আমরা পুরোটা বন্ধ করে দিয়ে দেওয়ার ফলে ফাঁক ফোকরগুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং বিভিন্নভাবে এটাকে সেবন করার চেষ্টা করি। এটার চাইতেও যদি
আমাদের যেগুলো মারাত্মক ড্রাগ তৈরি হয়ে আছে, নেশা জাতীয় যেটা সিনথেটিক ড্রাগ চলে আসছে, ইয়াবার মতো মাদক দ্রব্যগুলো, এইটাকে বন্ধ করা, নিয়ন্ত্রণ করা খুব জরুরিভাবে দরকার। এটা কিন্তু একটা সময়ের ক্র্যাকডাউনের উপর এটাকে বন্ধ করা যাবে না। এটা একটা নিরন্তর প্রচেষ্টার মধ্যে থাকতে হবে। যতদিন সমাজ আছে ততদিন পর্যন্ত এটাকে বন্ধ রাখার একটা প্রক্রিয়া কিন্তু চালু রাখতে হবে। তা না হলে আমি এখনই শৈথল্য প্রদর্শন করি, পরের দিন থেকেই দেখবেন যে এটা আগের সাবেক অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। কাজেই এগুলোকে বন্ধ করার জন্য যে আমদানি যেমন বন্ধ করতে হবে, এটার সরবরাহ করে যারা বিভিন্ন জায়গায় তাদের বন্ধ করতে হবে, এটার সাথে ব্যবসা যারা করে সংশ্লিষ্ট হয়ে আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, যারা সেবন করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিবার যারা আছে তাদের সন্তানদের উপর নজর রাখতে হবে, সমাজ যেখানে আছে তাদের এই আমাদের যুব সমাজকে অন্যান্য ফ্যাসিলিটিগুলো তৈরি করে দেওয়ার দরকার আছে। এবং যারা এই সমস্ত দ্রব্যের সাথে নেশাভুক্ত হয়ে আছে বলে আমরা মনে করছি যুব সমাজ, তাদেরকে প্রতি পদে পদে বাধা দিতে হবে। যেমন একটু আগে উনি বললেন যে চাকরি বাকরির ক্ষেত্রে অবশ্যই ডোপ টেস্ট হবে, একটা লাইসেন্স নিতে গেলে ডোপ টেস্ট হবে, ছাত্র ভর্তি করতে গেলে ডোপ টেস্ট হবে, অথবা কোথাও একটা গ্যাদারিং যদি হয় সেখানে গেলে ডোপ টেস্ট। প্রতি পদে পদে হয়তো খরচটা অনেক বাড়বে, বাজেটটা অনেক বেড়ে যাবে, কিন্তু আমরা যদি প্রতি পদে পদে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করি তাহলে এটা নিয়ন্ত্রণ করা অনেকখানি সহজ হবে। দেখুন, ভারতে ফেন্সিডিল তৈরি হয়, এখনও কিন্তু ফেন্সিডিল সেখানে নিষিদ্ধ নয়, তারা কফের সিরাপ হিসাবে কিন্তু এখনও খাচ্ছে, তারা কিন্তু নেশা করে না। মায়ানমারও কিন্তু ইয়াবা নেশা করে না, আমরা এখানে নেশা করছি। এর পেছনে অন্তর্নিহিত কারণটা, সত্যতা উদ্ঘাটন করে সেই কারণের উপর আমাদের এর প্রতিকারটা তৈরি করা দরকার। তা না হলে আমরা তো এই টপিক নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা করেই যাচ্ছি, হেন কোনো জ্ঞানগর্ভ আলোচনা নাই যে হয় নাই, এবং হেন কোনো পথ যে মানে দেখানো হয় নাই, বাকি নাই, কিন্তু সমস্ত পদও কিন্তু প্রদর্শন করা হয়ে গেছে। কিন্তু ওই মাদকদ্রব্য যেখানে থাকা দরকার ছিল, যেখানে থাকার কথা ছিল, কিন্তু সেখানেই কিন্তু রয়ে গেছে। এটার আমরা পরিবর্তন করতে পারি নাই। মাঝখানে কয়েকটা মাস এটাকে নিয়ন্ত্রণ করার একটি ক্র্যাকডাউন তৈরি হয়েছিল, সর্বাত্মক প্রচেষ্টা তৈরি হয়েছিল। ফিলিপিনের মতো অবস্থায়, ফিলিপিনে দেখুন গত 5 বছরে প্রায় 30,000 লোককে তারা হত্যা করেছে এই মাদক বিস্তার রোধে করতে গিয়ে। আমাদের দেশেও শক্ত অবস্থানটা নেওয়া হয়েছিল, চারিদিক থেকে এটা হয়তো হইচই উঠেছে, কিন্তু এটাকে একটা সময় পর্যন্ত এটাকে না হয় মানা গেল যে এতই বিস্তার লাভ করেছে যে আমরা একটু হার্শ ওয়েতে না গেলে এটাকে আর প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণটা করতে পারছি না। কিন্তু একবার লাগাম ধরা গেলে তারপরে কিন্তু লাগামটা ধরে রাখার মতো ব্যবস্থাটা চালু রাখা প্রয়োজন। এই লাগামটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আবার সেই যে লাগাম ধরার ক্ষেত্রে যেটি এনআই খান স্যার বললেন যে বিচার বিভাগ একটি বড় ভূমিকা রাখতে পারে, যেখানে তারা সমস্ত কিছুর শেষে তো বিচারেই যেতে হবে। আপনি যা কিছুই অপরাধ করুন না কেন, আপনাকে তার স্বচ্ছতার মধ্যে যেতে হলে আপনার বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আপনার বিচার প্রক্রিয়ায় যে প্রিডিকামেন্টগুলো রয়েছে, যে অসুবিধাগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, বিচারকের স্বল্পতা বলুন, বিচারকের স্টাফের স্বল্পতা বলুন, এজলাসের স্বল্পতা বলুন, মানুষের যাতায়াতের অসুবিধা বলুন, সাক্ষ্য আনা নেওয়ার সমস্যার কথা বলুন, তদন্তের ক্ষেত্রে সমস্যা থাকলে সেগুলো, এইটাকে তো সবার আগে প্রায়োরিটি দেওয়া দরকার। ওই জায়গাটা যদি আমরা ঠিক করি, সুশাসন বলেন, দুর্নীতি বলেন, মানুষে হিংসা হানাহানি বলেন, সমস্ত কিছুর পথ কিন্তু রুদ্ধ হতে পারে একমাত্র বিচারালয়গুলোকে যদি আমরা যথাযথভাবে যথাস্থানে স্থাপন করতে পারতাম। সেই জায়গাটা আমরা প্রায়োরিটাইজ করেছি কিনা, আমরা সেটা করব কিনা, আমাদের সেদিকে লক্ষ্য আছে কিনা, সেটা সেই সদিচ্ছা আছে কিনা সেটা পরের আলোচনার বিষয়। যারা বিজ্ঞজন আছে, আমি অত বিজ্ঞ ব্যক্তি নই, কাজে বলতে পারছি না। জি, মাকসুদুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। এনআই খান স্যার, যেটি জানেন যে আপনি ডিজিটাল বাংলাদেশ বা অনলাইন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে বিপ্লব আসছে তার সাথে পাল্লা দিয়ে অনলাইনে কিন্তু অনেক মাদকের ছড়াছড়ি থাকে, যেগুলো নানা মোড়কে, ভিন্ন নামে, নানাভাবে একদম ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সেখান থেকে এই যে তথ্য প্রযুক্তির যে নেতিবাচক দিক, সেটাকে রোধ করার ক্ষেত্রে কি আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল না, বা সেখানে কি? আমি একটু অন্যভাবে বলতে চাই। প্রথমে এডিশনাল আইজি মহোদয়ের বিষয় থেকে আসি। উনি একটা কথা বলছেন যে নিরন্তর একটা প্রচেষ্টা থাকতে হবে। কিছুদিন করলাম, তারপর হাঁপিয়ে গেলাম। কিছুদিন আগে আমরা দেখেছি যে
অনেক ক্রসফায়ারের বহু কিছু, তারপরে আর কিছু নেই। কিন্তু এটা আমি মনে করি ক্রসফায়ার একটা খারাপ জিনিস। কেন খারাপ জিনিস? একটা ড্রেনে যদি ব্যাকটেরিয়া থাকে আপনি সরিয়ে নেবেন, আবার ব্যাকটেরিয়া হবে। যতক্ষণ না ড্রেনের পিএইচ চেঞ্জ করবেন, এনভায়রনমেন্ট চেঞ্জ করবেন। এবং ফিলিপাইনের উদাহরণ দিলেন, আজকে দেখলাম ফিলিপাইন সম্ভবত মানবাধিকার কর্মীরা তারা আন্তর্জাতিক আদালতে যাচ্ছে যে এত লোকরে হত্যা করা হয়েছে মানবাধিকার সেই সব বিষয় নিয়ে। হ্যাঁ, সমস্যার সমাধান হয়নি, এবং হত্যা করে কিন্তু সমাধান হয় না, নিরন্তর একটা প্রচেষ্টা দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদের অনেক সময় প্রচেষ্টাটা হয় বিচ্ছিন্নভাবে। আপনি ঢাকা এয়ারপোর্টে দোতলায় যান, যে দেখবেন যে যদি 2 বছর আগে যান, এখন যদি যান বা 3 বছর আগে, দেখবেন বিশাল বড়, এত বড় আর কোনো দোকান নেই। সবচেয়ে বড় দোকানটা হচ্ছে মদের দোকান। এটা মুসলমানের দেশ, উনি বলছিলেন এটা সবচেয়ে বড় দোকান মদের দোকান। আমাদের সবচেয়ে বেশি আমরা রপ্তানি করি গার্মেন্টস, কিন্তু গার্মেন্টসের এরকম বড় একটা দোকান নাই। খুব জুতার দোকান আছে, অ্যাপেক্স বা কাদের আছে, কিন্তু তাও ওর অর্ধেকেরও কম, 1/4। তারপর সিলেট ধর্মপ্রাণ এলাকা বলা হয়, আমরা সিলেটে গেলেই ওখানে না গেলেই হয় না মাজারে, বহুত গরম মাজার, কিন্তু দেখি সিলেটে এয়ারপোর্টে নামার সাথে সাথে যদি আপনি ইন্টারন্যাশনালে আসেন, নেমে দেখবেন ডান পাশে মদের দোকান। হ্যাঁ, আমাকে অনেকে বলেছে অবশ্য। তাহলে সমন্বিতভাবে কাজ করতে হবে। এক ডিপার্টমেন্ট এক কাজ করলো, সিভিল এভিয়েশন আর এক কাজ করলো, পুলিশ আর এক রকম কাজ করলো, মাদকদ্রব্য অধিদপ্তর, তাহলে হবে না। কিন্তু সেকেন্ড আসছে টেকনোলজির কথা। আপনি বলছিলেন যে আসলে আমি প্রথমেই বলেছি একটা ছুরি রান্নাঘরে থাকতে পারে, এটা জবাই করার কাজেও ইউজ করতে পারে, মাছ কোটার কাজেও ইউজ করতে পারে, কিন্তু ছুরি দরকার, ধারালো ছুরি কিন্তু দরকার। সেই জন্য মানুষকে তৈরি করতে হয়। তৈরি কারা করবে? নেতা যারা আছে তারা করবে, মিডিয়া যারা আছে তারা করবে, সেটা দরকার। কিন্তু আমি যে টেকনোলজির কথা বলতে চাই, যেমন আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা পুরো আমাদের ইনকাম যেটা হচ্ছে সেটা হিউজলি ড্রেন আউট হচ্ছে আমাদের। এটা সবসময় একটা হিসাব করা দরকার। আমি মনে করি আমাদের একটা কমিশন করা উচিত, করে দেখা উচিত কোন কোন অপ্রয়োজনীয় কাজে বা প্রয়োজনীয় বাট আমরা সেটা বন্ধ করতে পারি ওই টাকাগুলো বাইরে যাওয়ার থেকে। যেমন কুকুর আমদানির কথা, যেটা ডগ স্কোয়াড, আরও কিছু আছে। কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা বলি, মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধী দলের নেত্রী হলে আমি প্রাইভেট সেক্রেটারি হয়েছিলাম। আমি এবং মেজর মামুন আমরা গিয়েছিলাম ইউকেতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, বোধহয় 3 বা 4 সালের দিকে। তো তখন নিরাপত্তার প্রচণ্ড অভাব ছিল, আপনারা জানেন, অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে। আমরা ওখানকে একটা সিকিউরিটি শপে গিয়েছিলাম, যেখানে গান বিক্রি হয়, আবার অনেক ইলেকট্রনিক জ্যামার ট্যামার বিক্রি হয়, সেটা সম্পর্কে। তো যে তাদের সাথে কথা বললাম আমাদের নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে, যে দেখি একটা আসছি এদেশে একটু এক্সপ্লোর করি। তো তখন ওরা আমাদের একদিন নিয়ে গেল, গিয়ে হেলিকপ্টারে তুলে দেখালো, ওরা জাস্ট এরকম একটা অ্যান্টেনা মতো, এরকম একটা মেশিন, আজ থেকে কত বছর আগের কথা, এরকম একটা মেশিন, তার একটা লম্বা অ্যান্টেনা আছে। হেলিকপ্টার একটু উপরে উঠে দেখালো নিচেই পিতলের মানে গুলির এক্সপ্লোসিভ রেখে, তারপরে দেখালো যে অ্যান্টেনাটা ওই দিকে বাঁকা হয়ে চলে যাচ্ছে। তারপর ডিটেকশন আমাদেরকে দেখালো, ডিটেক্ট করা। আমি শিওর এখন আরও অনেক উন্নত হয়েছে, এবং আমাদেরকে বললো তোমার ঘরে চিনি আছে কিনা আমি বের করে দিতে পারি। হ্যাঁ, সময় লাগবে, প্রোটোকল তৈরি করতে হবে, চিপস তৈরি করতে হবে অনুযায়ী, এবং বের করা এটা সম্ভব। এটা শুনে মনে হতে পারে যে আমি বেকুবের মতো কথা বলছি, তা না। সুতরাং মাদকদ্রব্য যেগুলো আছে, কতগুলো জেনারিক আছে, সেগুলো সোজা। তখন ওরা বুদ্ধি করে হয়তো কেমিক্যাল রিয়াকশন করে একটা ডেরিভেটিভ করে আনলো, তখন আপনার ওইটাকে ধরা পড়বে না। কিন্তু জেনারিকগুলো ধরা একেবারে সোজা। আমি শিওর এখনও যে অক্সফোর্ড স্ট্রিটে যে ওদের বললে ওরা মানিয়ে দিতে পারে, কিন্তু এটা অনেকে জানে না বা সম্ভব হয় না, এবং খুব বেশি এক্সপেন্সিভও না। ওদের যদি আমরা বলি যে এই মাদকদ্রব্য তুমি আমাদের একটা ডিটেক্টর দেবে, এয়ারপোর্টে নিয়ে বসে থাকলে বা যেখানে ওই ইসের ভিতরে নিয়ে আসে কন্টেনার, ওটা ধরলে ওটা ক্যাকা করবে, ওখানে বোঝা যাবে যে আছে কিনা। তবে ওর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা সার্টেন ডিস্ট্যান্সে, খুব বেশি ডিস্ট্যান্স হলে তারা পারবে না। এখন আরও কী হয়েছে আমি জানি না। তো আমি মনে করি, আমি বলবো যে ইউর পিপল ক্যান ট্রাই ইট আউট। 2, 4, 5টা 10টা চিপস এনে একটা ওই একই ডিভাইসের ভিতরে লাগায় ধরলে ওরা ক্যাকা করবে, এটা সম্ভব। কুকুর মেনটেন করা কঠিন, যদিও আমি বলি যে এটা তো একটা ভালো দিক, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের চেষ্টা করে, যেখানে আর্মির কুকুর পুলিশের যদি লাগে, বিডিআরের যদি লাগে, তাহলে আমাদের দেশে কেন ট্রেন করে বানানো যাবে না, সেটা চিন্তা করতে হবে। সব কোনো টেকনোলজি আমাদের নাই, সমস্ত ইলেকট্রনিক এভরিথিং আমরা বিদেশ থেকে আমদানি করে চিন্তাই করি না। আমি আইটিতে কিছু চিন্তা করেছিলাম, তারপরে দেখলাম যে টিকা যায় না। যখন একটু মাত্র 232 কোটি টাকার মন্ত্রণালয় ছিল,
যখন 3-4 হাজার কোটি টাকা হলো 3,000 কোটি টাকা, তখন দেখা যায় টিকা মুশকিল হয়। অনেক রকম বিষয় আছে, যাই হোক, তো সেটা বড় কথা না। আমি মনে করি যে এটা ইলেকট্রনিক্যালি যেটা বলছে, জি। আইটির দিক থেকে ডিটেক্ট করার হিউজ অপরচুনিটি আছে, এবং আইটির দিক থেকে মানুষকে ইকুইপ করার, আরও বেশি ইকুইপ করার, অল্প লোক দিয়ে অনেক বেশি কিছু করার সময়। আমি সিম্পল একটা উদাহরণ দিই। আমি কয়েকদিন আগে ওয়েবসাইটে ঢুকলাম, সব জেলা উপজেলায় একটা জায়গায় যাওয়ার পরে, যে আমি একজনের কাছে ফোন করতেছিলাম, ওয়েবসাইট থেকে ফোন পেলাম, কিন্তু আমি দেখা যায় খুঁজে অনেকক্ষণ পরে নাম্বার ইনপুট দিয়ে তারপরে আমার ক্লিক করতে হয়। তখন আমি A2I-এর এনপিডিকে বললাম যে আমি কেন ওখান থেকে ডাউনলোড করে লিখে তারপরে কেন আমি ফোন করব, ওই ওয়েবসাইটে ঢুকে আমি ওখানেই ক্লিক করবো, ওই জায়গায় ফোন চলে যাবে, সারা দুনিয়ায় আমাদের কেন হবে না? তো বলছে ঠিক আছে স্যার, দাঁড়ান দেখি। তারপর দেখি বিকালবেলায় আমাকে ফোন করছে, তারপর বলছে স্যার এখন দেখেন তো সব হয়ে গেছে, সারা বাংলাদেশে দেখেন, জেলা উপজেলা ইউনিয়নের আপনি যে কোনো অফিসারের যদি ওখানে পান নাম্বার, সেখানে ক্লিক করবেন, অটোমেটিক চলে যাবে। সিম্পল একটা টেকনোলজি। আমাদেরকে টেকনোমনস্ক হলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব হবে। জি, এনআই খান স্যার, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ আহসানুল জব্বার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, একদম আলোচনার আমরা শেষ পর্বে আছি। আমরা জানতে চাই যে বাংলাদেশের যুব সমাজকে রক্ষায়, বিশেষ করে বাংলাদেশে, আপনি জানেন যে বাংলাদেশে এখন সবচাইতে কর্মক্ষম লোকের সংখ্যা বেশি, তাদের রক্ষা এবং তাদের কর্মজীবন বা সামাজিক জীবন যেটাই নিরাপদ করার জন্য মাদককে নির্মূলের বিকল্প নেই বা নিয়ন্ত্রণের বিকল্প নেই। সেই জায়গাতে আমরা আসলে কতটা ধরে রাখতে পেরেছি, বা সেই নিয়ন্ত্রণের জায়গাগুলো আমাদের কতটা নিয়ন্ত্রণে আছে আসলে? দেখুন, এই বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে, যে আমিও বলেছি আমরা তো জানেন যে পপুলেশন ডিভিডেন্ড একটা বুক করছে এখন বাংলা। যে জিনিসটা, যে বিষয়টা আপনি বললেন, যে একটা বাংলাদেশের একটা জনসংখ্যার একটা বিরাট অংশ হচ্ছে কর্মক্ষম, কিন্তু সেই জিনিসটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি না যে তা না। স্যার একটি স্ট্যাটিস্টিক দিলেন, সেটা যেরকম সত্য, আবার পারছিও আমরা। তো নিয়ন্ত্রণের অবভিয়াসলি আমি যেটা বললাম, যে বিষয়টা, যে দেখেন কালচারাল অ্যাক্টিভিটিস নাই, খেলাধুলার জায়গা নাই, কোনো জায়গায় কোনো আনন্দর কোনো স্থান নাই, কী করবে ছেলেপেলেরা? হতাশায় ভুগছে। ওই হতাশা থেকে সেই জিনিসগুলো আসে। আবার সবসময় যে হতাশা থেকে সে আসে সেটাও না, মানে অভাব হতাশা থেকে এসে সেটা না। আমি কিছুদিন আগে একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গেলাম। সেখানে গিয়ে দেখলাম খুব উঁচু মানের একটা নিরাময় কেন্দ্র, সব এলিট শ্রেণীর ছেলেরা, সব এলিট শ্রেণীর, কাউকে কোনো গরিব দেখি নেই। সেখানে কেন হতাশাটা আসলো বলেন? সেখানে কোনো অভাব ছিল? কোনো অভাব ছিল না। বলা হয় যে ব্রোকেন ফ্যামিলি, এটসেট্রা এটসেট্রা, এই দোষগুলোকে দেওয়া হয়। আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটা ইউনিভার্সিটি ভর্তির জন্য, একটা পাবলিক ইউনিভার্সিটি। সেখানে গিয়ে দেখলাম ইয়াং ছেলেদের কথা বাদ দিলাম, ইয়াং মেয়েরা যেভাবে স্মোকিং করছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমরা তো ইউনিভার্সিটি পড়েছি, যেই পার্সেন্টেজে স্মোক করছে, আমার কাছে একটু আশ্চর্য লাগলো সেটা। তো দেখেন, সেই জিনিসগুলো যদি আসলে পরিবার থেকে, সমাজ থেকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে একদম আমরা কিভাবে হঠাৎ করে মাদকের নিয়ন্ত্রণ দিকে চলে যাব? পরিবারের ভূমিকা আছে, সুশীল সমাজের ভূমিকা আছে, এবং স্যার যেটা বললেন, আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা তো অবভিয়াসলি, আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের গুরুত্ব কিন্তু অনেক, সেই গুরুত্বগুলো দেখতে হবে। খালি নাটকের মধ্যে যেই বিষয়টা বললেন, নেগেটিভ সাইডটা বোঝাতে গিয়ে যদি পজিটিভ সাইড হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষতিকর দিক রয়ে যাবে। তো আমি স্যারকে বলছি যে, স্যার যেটা বললেন যে শিক্ষা ব্যবস্থায়, স্যার আমরা এডুকেশনে অনেকের অনুরোধে কিছু কারিকুলাম আমরা চেষ্টা করেছি কিছু ইনকর্পোরেট করার জন্য। হ্যাঁ, সেই বিষয়গুলো যদি টিচারদের ট্রেন করা হয়, এবং কীভাবে তারা ডেলিভারেশনটা হবে, ডেলিভার করবে ক্লাসের মধ্যে, সে বোঝাবে, সেই বিষয়গুলো অবশ্য পরে হবে ট্রেনিং দিয়ে। তো নিয়ন্ত্রণটুকু এক কথা, যে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, সমাজকে, অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার ছেলে পেলে কোথায় যাচ্ছে? আমরা যখন ইয়াং ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, সন্ধ্যার পর তো আমরা বাসায় ফিরতে পারতাম না, কখনো এটা সম্ভব ছিল না, কিন্তু এখন কেন হচ্ছে?
এখন আমি আমার বাসার সামনে দেখি রাত্রে 11টার সময় এত আওয়াজ করে গাড়ি চলে যাচ্ছে, বাবা মা কিন্তু খোঁজ রাখছে না সেই ছেলেটা কি করছে সারাদিন। সেই ভূমিকা তো আমরা সঠিকভাবে পালন করছি না। সবাই যার ছেলে যাচ্ছেন, ছেলে মেয়ে যাচ্ছে না, দেখতে হবে কেন যাচ্ছে না, জি। আর যার ছেলে মেয়ে যাচ্ছে সেখানে খতিয়ে দেখতে হবে কেন যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো যে তার কি প্রভাবটা কি বিশ্বায়নের প্রভাব বা গ্লোবাল ভিলেজ বলতে আমরা যেটাকে বোঝাই সেটা সে তো ধরনের সেটা তো কোনো একটি- আছেই, সেটাকে অস্বীকার করা যাবে না। বিশ্বায়নের প্রভাব তো অবশ্যই রয়ে গিয়েছে। বিশ্বায়নের প্রভাবকে সেখানে যেটা বললেন যে একটু আগে যেটা বললেন ডিজিটালের নেগেটিভ পজিটিভ সবই আছে, বিশ্বায়নের প্রভাব তো অবশ্যই থাকতে পারে, সেখানে কিছুটা রয়ে গিয়েছে। কিন্তু এককভাবে দোষারোপ করা যাবে না। আমাদের ভূমিকাকে কিন্তু আমরা যথাযথভাবে আমরা ভূমিকা পালন করছি না। পিতামাতা, অভিভাবক বা সমাজ থেকে সেই অভিভাবক সেই জায়গাটা একটু খাটো হয়ে যাচ্ছে। আমাদেরকে দেখতে হবে, সেই জায়গা থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর নোডাল এজেন্সি, আমাদের তো অবভিয়াসলি আমাদের ভূমিকা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব রয়ে গিয়েছে এবং অন্যান্য যারা সহযোগী প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে, তাদের দায়িত্ব রয়ে গিয়েছে, তার দায়িত্ব তারা পালন করবেন। আমরা একদম আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে মাদকের যে বিভিন্ন ব্যবহার বা নতুন নতুন মাদক, এই ধরনের একটি অভিজ্ঞতা আপনার কাছে জানতে চাচ্ছি যে যেটিকে আমরা অনেক সময় মাদক হিসেবে চিনি না, কিন্তু অনেকেই এটিকে আবার মাদক হিসেবে ব্যবহার করে থাকেন। এই যে ব্যবহারের কারণেই কি অনেক কিছুই মাদক হিসেবে পরিচিতি পায়, যেটি মরকুসুর রহমান স্যার বলছেন যে ভারতে এখনও কিন্তু ফেনসিডিল সেটি ওষুধ হিসেবে ব্যবহার হয়। আমাদের দেশে হয়তো যুব সমাজ সেটি মাত্রাতিরিক্ত খাওয়ার কারণে সেটিকে নেশা হিসেবে দেখা হয় বা মাদক হিসেবে দেখা হয়। এ ধরনের তো অনেক দ্রব্যই হ্যাঁ, আছে। দেখেন এই যে আমি যেটা আগেই বললাম যে কন্ট্রোলড ড্রাগস আছে আমাদের, জি। মরফিন, পেথিড্রিন। আমরা যদি কন্ট্রোল না করতাম তাহলে এটাকে অনেকেই এখনও ইউজ করছে মাদক হিসেবে, আসক্তির দিকে চলে যাচ্ছে। আসক্তি যদি সেটার মধ্যে জড়িয়ে পড়ে তাহলে তো অবশ্যই সেটা মাদক হিসাবে ব্যবহৃত হচ্ছে। ফেনসিডিল যদি কফ, এটা এখন পজিটিভ, এটা বোঝা যাচ্ছে না যে কফের এটা কতটুকু পজিটিভলি কাজ করছে ড্রাগ হিসাবে, বা ধরলাম যে পজিটিভলি কাজ করছে, কিন্তু যখন এটা নেশায় আসক্তিতে জড়িয়ে পড়ে তখনই তো সেটা মাদকের পর্যায়ে পড়ে যায়। কোনো জিনিস যদি আসক্তির পর্যায়ে পড়ে যায় সেটাই ড্রাগ বা যে দ্রব্যটি মাদকাসক্তি। হয়তো জীবন বাঁচাতে কাজে লাগে, সেটি যখন জীবন নাশের ক্ষেত্রে ব্যবহার হয়, সেখানে আপনারা কিভাবে শনাক্ত করেন যে এটাকে আমরা মানে বাছাই করার প্রক্রিয়াটা কি থাকে? আমি এই বক্তব্যে অনেকবারই বলেছি, আমাদের শিডিউল বুকটা আইটেম এটা, জি। কন্ট্রোলড আইটেম। আমরা ক্লিনিকগুলোকে এবং আমাদের যে লাইসেন্সদারি যারা আছে তাদের আমরা লাইসেন্স দিই যে তারা কতটুকু ব্যবহার করতে পারবে, কি পরিমাণ ব্যবহার করতে পারবে, ওই এলাকায় বা ওই এরিয়াতে বা ওই ক্লিনিকে কি পরিমাণ রোগীর জন্য ইউজ হতে পারে, সেই পরিমাণটা আমরা জেনে নেই। আমাদেরকে যারা আমাদের কর্মকর্তা কর্মচারী আছে তারা এটাকে তদন্ত করে জানেন, তারপরে সেইভাবে আমরা এই ড্রাগসগুলোকে আমরা দিয়ে থাকি নিয়ন্ত্রণের মধ্যে। মোহাম্মদ আহসানুল জব্বার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ মুখলিসুর রহমান, আমরা একটু ভিন্ন প্রসঙ্গ যদি আপনার কাছে জানতে চাই যে আপনি নিজে পুলিশে যখন ছিলেন, গোয়েন্দা অধিদপ্তর গোয়েন্দা ইসে যখন কাজ করেছেন, তখন তো এ ধরনের অনেক ধরনের ঘটনা হয়তো আসছে। যারা মাদক পাচারকারী বা মাদক কারবারি, তাদেরকে আমরা অনেক সময় ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করি, যদিও এটা ঠিক না, কিন্তু তাদের এই যে ধরন, অভিনব উপায়ে যে মাদকের বিস্তার ঘটানো, সেক্ষেত্রে সেগুলো তো অনেক ক্ষেত্রেই ভয়াবহ তথ্য উঠে আসে। সেটা আসলে সাধারণভাবে মোকাবেলা করা তো অনেক বেশি চ্যালেঞ্জের থেকে, সেই চ্যালেঞ্জের দিনগুলোর কথা জানতে চাই। দেখুন, সাধারণভাবে কে মোকাবেলা করবে? যারা এই অপরাধ জগতের সাথে এটা নিয়ন্ত্রণের কাজে আছেন, তারা এই অসাধারণ কাজটি করবেন। তাদের উপরে সেই দায়িত্বটি দেওয়া আছে, এবং সেটা যত জটিলই হোক না কেন, যত রেখে ঢেকেই মাদকদ্রব্যগুলো দেশের ভিতরে আসুক না কেন, সেগুলোকে ডিটেক্ট করার সমস্ত কলা কৌশল তাদের হাতে থাকা উচিত। এবং আমি যতটুকু বুঝি যে এগুলো তারা কোনো না কোনোভাবে জানে। সবগুলো হয়তো ধরতে পারে না, সব কিছুতেই নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতাও তাদের নেই, অনেক সময় তাদের ইচ্ছাও নেই। এখানে একটা নেক্সাসও আছে, এটা আগেও আলোচনা হয়েছে, যে একটা চক্র রয়েছে, সেখানে সবাই জড়িত হয়ে বসে থাকে। তো এগুলো রূপ পরিবর্তন হচ্ছে। সিনথেটিক ড্রাগ ছিল না বেশ কিছু বছর আগেও, এখন সিনথেটিক ড্রাগ তৈরি হচ্ছে। আগে যেগুলো হলো জৈবিকভাবে তৈরি হতো,
গাছ থেকে সংগ্রহ করে তার রস জাল দিয়ে পাউডার থেকে, যেমন হেরোইন, এটা কোনো সিনথেটিক ড্রাগ না, কিন্তু ইয়াবা একটি সিনথেটিক ড্রাগ, এটা কেমিক্যাল দিয়ে তৈরি করা। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনের সাথে যারা এগুলো নিয়ন্ত্রণ করবেন তাদেরও জ্ঞানটা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে এবং তাদের মডার্ন স্টেপগুলো নেওয়ার সমস্ত সক্ষমতাগুলো অর্জন করতে অবশ্যই শিখতে হবে। এগুলো যে শিক্ষা যা হচ্ছে না তা না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অবশ্যই লেটেস্ট টেকনোলজি যা কিছু আছেন ওনারা আমাদের চাইতে অনেক বেশি জানেন, সাধারণ মানুষের চাইতে অবশ্যই অনেক বেশি জানেন। আমরা যদি বাইরে থেকে বলি যে তারা জানে না, অনেক কিছু তাদের বুদ্ধি বিবেচনার মধ্যে নাই, এটা চিন্তা করাটা ঠিক হবে না। তারা আমার চাইতে অনেক বেশি পড়াশোনা করেন, অনেক বেশি এই ক্ষেত্রে তাদের দক্ষতা আছে, তাদের মুন্সিয়ানা আছে, কিন্তু সবসময় হয়তো তারা এটা পেরে ওঠেন না। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এবং এই মাদক সাম্রাজ্যের যে সাইজ, এই সাইজকে নিয়ন্ত্রণ করার মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারে কাছে আছে বলে আমি অন্ততপক্ষে মনে মাদকের সাথে তো আরেকটি বিষয় থাকে, যারা যেটা বললেন যে সন্ত্রাসী বা সন্ত্রাস বা অস্ত্র, তাদের একটু যোগসাজশ থাকে। মাদকদ্রব্য সাথে কিছু প্রেডিকেট অফেন্স অবশ্যই থাকে। মাদকদ্রব্য, নারী পাচার, অবৈধ অস্ত্র, মানি লন্ডারিং এবং এই ধরনের আরও দু একটি অফেন্স এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকে যে লাভ হয়, মাদকদ্রব্য পাচার এবং এটার বিক্রি থেকে লব্ধ যে মুনাফা, এই মুনাফাটাকে আবার বিনিয়োগ করতে হয়, এই মুনাফাটাকে পাচার করতে হয়, এই মুনাফাটাকে বিভিন্ন জায়গায় বিস্তার ঘটাতে হয় এবং এটার যে একটা র্যাকেট, এটার যে নেটওয়ার্ক সারা বিশ্ব জুড়ে রয়েছে, এটা হলো বিলিয়ন ডলার। এখানে রাজনীতিবিদরা জড়িত, আমি বাংলাদেশের কথা বলছি না, এখানে রাজনীতিবিদরা জড়িত আছে, এখানে আমলারা জড়িত আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী জড়িত আছে, সেখানে বিচারালয়ের লোকজন জড়িত আছে। আমি উদাহরণ দিয়ে বলতে পারবো, যেমন আমাদের পাশের দেশগুলোতে, বেশি দূরে না, এশিয়ার দেশগুলোতেই, যেমন থাইল্যান্ড আপনি, অথবা যদি ইটালিয়ান মাফিয়ার কথা বলেন, কোসা নস্ত্রার কথা বলেন, এরা হলো বিশ্বখ্যাত আন্তর্জাতিক মাদক চক্রের মেক্সিকোতে আমরা যেসব গ্যাংদের দেখি নেটওয়ার্ক, এগুলো সবগুলোর সাথেই মানি লন্ডারিং আছে, অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে এবং নারী পাচারের সাথে এরা জড়িত হয়ে আছে। এই অর্থগুলো বিভিন্নভাবে সার্কুলেটেড হতে থাকে, অপরাধের জগতের মধ্যেই এগুলো সার্কুলেটেড হতে থাকে। বাংলাদেশেরও বিস্তার হয়েছে, সমাজ পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মাদকেরও উন্নয়ন হচ্ছে। আজকে দিদি মহোদয় যে বললেন যে বিশ্ববিদ্যালয়ে উনি নারীদেরকে সিগারেট ফুঁকতে দেখছেন, আমি এই জায়গায় বলবো যে সিগারেট ফুঁকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে নারী হোক সে পুরুষই হোক। পুরুষের জন্য জায়েজ হবে আর নারীর জন্য এটা নাজায়েজ হবে, সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের আমি মনে সেটার সাথে একমত হতে পারি না। নারীকেও বন্ধ করতে হবে, পুরুষকেও বন্ধ করতে হবে এই সিগারেট ফুঁকার হাত থেকে। তো আমরা বলছি যে এই যে মাদক যেভাবে আমাদের ছেলেরা গ্রহণ করছে এবং যুব সমাজ যেভাবে নেশাসক্ত হয়ে যাচ্ছে, এটার থেকে পরিত্রাণের উপায় আমাদেরকে তো, যেহেতু আমাদের খেলার মাঠ নাই, যেহেতু আমাদের সিনেমা হল কম, যেহেতু আমাদের অন্যান্য বিনোদনের জায়গাগুলো কম, সেই জন্য কি মাদক খেতে হবে? এটা কি তার ফল? আমি এটা মোটেই মনে করি না। এখানে একটি সামাজিক বলুন, রাষ্ট্রীয়ই বলুন, এখানে আইন প্রয়োগের একটি শিথিলতা অবশ্যই রয়েছে। সেই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি, আমরা এখন কৃষিভিত্তিক সমাজের মধ্যে তো নাই। আমাদের পিদিম জলে, ওই কবিতা বলবো, পিদিম তো এখন আর জ্বলে না, এখন তো ইলেকট্রিক লাইট জ্বলে, দিনের আলোর মতো গ্রামগুলো তো এখন ঝকঝক ঝকঝক করছে। মানুষ তো রাতের বেলা বাইরে বেরোবেই। আমার সময়ে আমরা সন্ধ্যার পরে বাড়িতে ঢুকলে এখানে একটা পিটুনি খাওয়ার একটা ভয় ছিল, সেই ভয়টা এখন নাই। তারা সন্ধ্যার পরে বাড়িতে ফেরে, এই কারণেই ফেরে যে সন্ধ্যার পর পিদিম আর জ্বলে না, লাইট জ্বলে, বাজার হচ্ছে, বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে।
সামাজিক পরিবর্তনের সাথে আমাদের মানসিকতারও পরিবর্তন যেমন হবে, অপরাধের যেমন পরিবর্তন হচ্ছে, ধরন পাল্টাচ্ছে, সেটার সাথে আইন প্রয়োগের ধরনটাও পাল্টাতে হবে এবং আমাদের মানসিক অবস্থাটাও সেইভাবে পরিবর্তিত হবে। টেকনোলজি চলে আসছে, টেকনোলজিগুলো ব্যবহার করতে হবে। এখন টেকনোলজিকে আপনি ইন্টারনেটে বসে পর্নোগ্রাফি দেখবেন না আপনি জ্ঞানগর্ভ আলোচনা শুনবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু আমি তো ইন্টারনেট বন্ধ করতে পারবো না, ইন্টারনেটে সবাই ঢুকবে এবং যার যা খুশি দেখার চেষ্টা করবে। আমি আমার পরিবারের কর্তা হিসাবে নজর রাখবো আমার ছেলেটা অথবা মেয়েটা যেন ডিরেইলড হয়ে না যায়, অন্য কিছুতে আসক্ত হয়ে না পড়ে, মোবাইল ফোনে যেন আসক্ত না হয়ে পড়ে, সেগুলো আমার দেখার দরকার। এবং সামাজিক, আজকে শিক্ষার কথা বলেন, স্যার তো শিক্ষাতেই ছিলেন, শিক্ষা সচিব ছিলেন। দেখুন, আমরা এখানে প্রতিনিয়ত পরিবারের উপর বলছি যে পরিবার ঠিকঠাক মতো নজর রাখছে না, পরিবার তাদের ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, অথবা সেই সময়টা দিচ্ছে না, অথবা পরিবারের মধ্যে ফাটল ধরছে, ব্রোকেন ফ্যামিলি হচ্ছে। এগুলো কিন্তু ইউরোপে অনেকদিন আগে হয়ে শেষ হয়ে গেছে এবং পরিবারের হাত থেকে বাচ্চাদের শিক্ষা দীক্ষার সমস্ত দায়িত্ব বিদ্যালয় নিয়ে নিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিয়েছে। তারা ওখানেই ছেলেদেরকে দেখাবে, ওখানেই শেখাবে, ওখানেই যতটুকু মুখস্থ করার দরকার পড়লে মুখস্থ করাবে, না করলে না করাবে। বাড়িতে এবং গার্জিয়ানকে বলে আসবে তোমার ছেলে মেয়েকে যদি তুমি কোনো রকমের কটুবাক্য ব্যবহার করেছো, অথবা ছেলে মেয়েরা যদি কোনো রকমের অভিযোগ এসে স্কুলে করে যে আমার পিতামাতা এই ধরনের নির্যাতনমূলক অথবা ভীতিকর অবস্থা আমার জন্য তৈরি করেছে, তাদের জন্য কিন্তু ওই ফাটকের দুয়ার খোলা আছে পিতামাতার জন্য। তো এই যে ফলে তাদের কি হয়েছে, তাদের ভিতরে যে অপরাধ নাই তা নয়, অপরাধ আছে, কিন্তু তাদের ভিতরে যে নীতি নৈতিকতা, তাদের ভিতরে যে জ্ঞান, তাদের ভিতরে যে টেকনোলজির, তাদের ভিতরে যে বিজ্ঞানের জয়যাত্রা, সভ্যতা বিনির্মাণ, সমস্ত কিছু তারা একটার পর একটা শিক্ষা গ্রহণ করে করে আজকে এই পর্যায়ে গিয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করছি মাত্র, এবং তাদের চাইতে যে 200 বছর পিছিয়ে আছি এখন পর্যন্ত। আপনি 200 বছর আগে নিউ ইয়র্ক সিটির বিল্ডিংয়ের ছবি দেখবেন, এখন পর্যন্ত সেই ধরনের বিল্ডিং আমরা তৈরি করি নাই। তার মানেটা কি, যে তারা 200 বছর আগে যে জীবন ধারণ করতো, যে লাইফস্টাইল মেনটেন করতো, এখন পর্যন্ত আমরা সেই লাইফস্টাইল মেনটেন করার যাচ্ছি, কাছাকাছি যাচ্ছি, উন্নতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় যেতে পারিনি। আমরা ওই পথেই যাচ্ছি এবং ওরা যে পথ অনুসরণ করেছে, ওরা যে জীবনযাত্রা পালন করে, ওরা যে শিক্ষা গ্রহণ করেছে, তার প্রতিফলন সোসাইটিতে যেটা হচ্ছে, আমরাও সেই পথেই যাচ্ছি এবং তাদের কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তা না হলে যে টেকনোলজি তাদের হাত দিয়ে তৈরি হয়েছে, সেই টেকনোলজির উপর ভর করে আমি ভিন্ন কোনো ফলাফল লাভ করতে পারবো না। জি, মোহাম্মদ মখলিসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এনআই খান স্যার, যেটি মখলিসুর রহমান স্যার একটি কথা উল্লেখ করেছেন যে শহরে জীবনে নানা ব্যস্ততা থাকে, খেলার মাঠ থাকে না, বা তিনি একটি ছোট্ট গৃহে থাকেন, তার মানেতেই নয় যে তার সন্তান বা তারা বিকল্প হিসেবে মাদকের দিকে ঝুঁকবে। এই যে প্রবণতা, সেখান থেকে যুব সমাজকে রক্ষার উপায় কি, বা সুন্দর জীবন গঠনে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি পদক্ষেপ নিতে পারে সরকার? তবে এটা আসলে ব্যবস্থা থাকা উচিত, না থাকলে অল্টারনেট খুঁজতে পারে। যেমন পর্নোগ্রাফির কথা যেটা শুনলাম, সাউথ কোরিয়া তো কোনো ইসলামিক স্টেট না, কিন্তু কিছু বছর আগে, সর্বশেষ আমি জানি না, ওখানে আপনি হোটেলে যেয়ে আপনি ঢুকতে পারবেন না পর্নো সাইটে, তখন ওরা ব্লক করে। আপনি যদি টার্কিতে যান, হ্যাঁ টার্কিতে যান, বন্ধ করে দিয়েছে। তার কারণ কি, ওরা হিসাব করে দেখেছে এটা করার পরে যখন এক্সাইটেড হয় তখন একটা অপরাধ করে বেশ তার জ্ঞান থাকে না। এটা বায়োলজিক্যালিও কিন্তু আপনি যদি দেখেন, যখন যে কোনো অ্যানিম্যাল যখন সেক্সুয়ালি এক্সাইটেড হয়, তখন তাদের ব্লাড সার্কুলেশন কিন্তু ব্রেনের যে দুটো, একটা লজিক্যাল এরিয়া আছে অন্য এলাকায়, সেখানে কিন্তু কম হয়। সেক্সুয়ালি এক্সাইটেড হলে লজিক কাজ করে না, তখন সে ওই যুক্তি কাজ করে না। এইভাবেই প্রত্যেকটা জীব তৈরি, তাহলে তারা ফাইট করতে পারে না, সুপিরিয়রটা মেট করতে পারে না। আপনারা নিশ্চয়ই জীবজন্তুদের ক্ষেত্রেও দেখেছেন যে ফাইট করে, পাশে বাঘ আছে, সেসব কোনো ভয় নেই, নিজের ক্ষতি হতে পারে, মারা যেতে পারে, ভয় নেই। এটাই জীবজগতের নিয়ম, কিন্তু সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। তাহলে আমাদের এসব বিকল্প অবশ্যই থাকা দরকার। আর সবচেয়ে বড় কথা, রিসার্চ, প্রত্যেকটা কাজ রিসার্চ করা দরকার, দেখা দরকার কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, কোনটা কেন করব, কোনটা কেন করব না। যেটা বলছিলেন এডিশনাল আইজি মহোদয়, যে ভারতে আমি অবশ্য জিজ্ঞাসা করে দেখছি, ওখানেও খায়,
তবে আমাদের মতো এরকম র্যাম্প্যান্ট না। সেখানে ওখানে আবার মদটা ওপেন, আপনারা কিছুদিন আগে দেখছেন মিটিং মিছিল হয়েছে, ভাঙচুরও হয়েছে, যে মদ পাওয়া যাচ্ছে না দোকানে কোভিডের সময়, এই জন্য। সুতরাং ওখানে হয়তোবা অন্য মাদকদ্রব্য আছে সহজে, সেই জন্যে হয়তো সেখানে এসব খায় না, এটাও হতে পারে, বাট আমি জানি না, বাট এটা রিসার্চের দরকার আছে। কিন্তু আমি দিল্লিতে যে কোনো দেশে গেলে খবরের কাগজ বের করে দেখে, দিল্লিতে মানে খবরের কাগজ ভরা থাকে রেপ অ্যান্ড আদার। হ্যাঁ, আপনি দেখতে পারেন, যে কেউ দেখতে পারে, অনলাইনেও দেখতে পারেন, একেবারে ভরা থাকে লোকাল যেসব নিউজ পেপারে। ন্যাশনাল নিউজ তো খুব রেসপন্সিবলি লেখে, সেগুলো ধরা যায় না। সুতরাং এগুলো আমাদের দেশে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, সমাজসেবা ডিপার্টমেন্ট আছে, আরও অনেক সোশ্যালজি, সোশ্যাল ওয়ার্ক, বহু কিছু আছে, কিন্তু আমি এরকম কোনো গবেষণা দেখি না যেটা পত্রিকায় একটা হেডলাইন হয়েছে। এরকম ইন্টারেস্টিং কিছু নাই। গবেষণা দরকার এবং সেগুলো পলিসি মেকারদের কাছে দেওয়া দরকার, তাদের নজরে আসা দরকার, যাতে সেই অনুযায়ী তারা কাজ করতে পারে। আমরা অনেক সময় অনেকটা নিজেদের বুদ্ধি বিবেচনা অনুযায়ী, কমন সেন্স অনুযায়ী কাজ করেছি, তার কারণ আমাদের স্কলারদের সাথে তেমন কিছু তারা আমাদের সাথে দিতে পারে না। আসলে সত্যি বলতে কি রিয়ালিটি, কিন্তু এটা বললে আমাদের দেখা যায় যে অনেকে খেপে যায়, বাট রিয়ালিটি ইজ দ্যাট। অনেকে বলে যে না, টাকা নাই, এই জন্য গবেষণা করা যায় না। বাট আমি শিক্ষা সচিব হয়ে ইউজিসি সকল ভিসিকে ডেকেছিলাম, ডেকে ইউজিসির মাধ্যমে বলেছি যে গবেষণার প্রপোজাল দেন, আমি টাকা দেব, কোনো বাধা নেই। কেন? বিল্ডিং হচ্ছে উন্নয়ন ফান্ড থেকে হয়, গবেষণা হচ্ছে উন্নয়নের ব্যাপার, সুতরাং আলাদা ফান্ডের দরকার কি? এখান থেকে পাস করে দেবো, কোনো অসুবিধা নাই। আমি এখনও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা সম্ভব। কেউ যুক্তি দিয়ে বলতে পারবে না যে ওই বিল্ডিং বানানোর টাকা থেকে দেওয়া যাবে না। সোকাল বিল্ডিং বানানোর তো কোনো টাকা না, উন্নয়নের টাকা, এটাও তো একটা উন্নয়নের অংশ। তাহলে আমাদের গবেষণা দরকার এবং আমাদের উনি বলছিলেন যে কন্টিনিউয়াস একটা বিল্ড আপ করা দরকার, যে ওই বিল্ড আপের পর একটা কোপস লার্নিং সাইকেল বলে, একটা ডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্স হয়, তারপর রিফ্লেকশন হয়, এখানে হয়তো গবেষণা করে রিফ্লেকশনের পরে জেনারেলাইজেশন একটা ফর্মুলার মতো করা যায়, তারপরে আবার রিট্রাই করা যায়, কন্টিনিউয়াস এটা চলতে থাকে। সুতরাং নলেজটা বাড়ে। আমাদের সায়েন্টিফিক অ্যাপ্রোচে যেতে হবে, একটা সিস্টেমিক ডেভেলপমেন্টের পরে যেতে হবে, পিসমিলে কাজ হবে না। শেষ দিকে চলে এসেছি। এনআই খান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ মোখলেসুর রহমান, মোহাম্মদ আহসানুল জব্বার এবং অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপ আজ শেষ করতে হচ্ছে। দর্শক, জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।